আজকে আমাদের বাসর রাত আর তুই বসে বসে গেম খেলছিস। হুম, তোর কি হয়েছে? আমি এই বিয়ে মানি না। আমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। আমি আপনাকে বউ হিসেবে মেনে নিতে পারবো না। কিন্তু কেন? আজকে তো আমাদের বাসর রাত, এই রাত এভাবে নষ্ট করিস না প্লিজ। নয়ন লামিয়ার কথা শুনে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে শুরু করলো। সে রুমের মধ্যে চেঁচামেচি শুরু করে দিয়েছে। এর মধ্যে রুমে প্রবেশ করে নয়নের আম্মু নয়নকে বলতে লাগলো, কি ব্যাপার নয়ন, তুই কি কখনোই ভালো হবি না? আজকে তোদের বিয়ে হয়েছে, বাসর রাত বাদ দিয়ে তুই গেম খেলছিস? এখন কিন্তু তুই মার খাবি আমার হাতে। নয়ন তার আম্মুর মুখে এই কথা শুনে হেডফোনটা খুলে পিসিটা বন্ধ করে দিল। তার আম্মুকে বকা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। লামিয়া দরজাটা লাগিয়ে দিতে সঙ্গে সঙ্গে আবার নয়ন পিসিটা অন করে গেম খেলতে শুরু করলো। তুই যখন আমাকে বউ হিসেবে মেনে নিতে পারবি না, তাহলে কেন আমাকে বিয়ে করলি? আমি বিয়ে করতে চাইনি আব্বু, জোর করে আপনার সঙ্গে বিয়ে দিয়েছে। তুই তো নিষেধ করতে পারতি। আমি আব্বুকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করি, তার কথা আমি ফেলতে পারি না, তাই আপনাকে বিয়ে করেছি। কিন্তু আপনাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারবো না। তোর ইগনোরের কাছে কি আমার ভালোবাসা নষ্ট হয়ে যাবে? আমি তো তোকে স্বামী হিসেবে মেনে নিয়েছি, তাহলে তুই কেন মানতে পারছিস না? নয়ন লামিয়ার কথা শুনে হালকা রেগে উঠল, কিন্তু কিছু একটা মনে পড়ে আর কোনো কথা বলল না। লামিয়া আবার জিজ্ঞেস করলো, কি ব্যাপার, কিছু বলছিস না কেন? দেখ, বাসর রাত কিন্তু প্রতিদিন হয় না, এই একটা রাতই মেয়েদের জন্য অনেক স্পেশাল, আর এটা নষ্ট করিস না প্লিজ। আরে, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করতেছেন, মাথাটা গরম করে দিচ্ছেন। আয় না, তোকে একটু ভালোবাসি, তোকে অনেক আদর করতে ইচ্ছে করতেছে, শোন না। এই বলে লামিয়া নয়নকে পিসির সামনে থেকে টেনে নিয়ে আসতেছিল। নয়ন রেগে গিয়ে লামিয়াকে ধাক্কা দিয়ে ফ্লোরের ওপর ফেলে দেয়। তখন লামিয়া কান্না করতে লাগে। লামিয়ার কান্না দেখে নয়নের একটুও মায়া হয় না। বাসর রাতে মেয়েরা স্বামীর আদর ভালোবাসা পায়, আর আমি কি পেলাম? আমাকে তুই এভাবে মারলি, তোর একটুও মায়া লাগলো না? আমি কান্না করতেছি, আমাকে একটাবার জিজ্ঞাসাও করলি না আমি ব্যথা পেয়েছি কিনা। আসলে আমার মাথাটা একটু গরম হয়ে গেছিল, সেজন্য অতর্কিতভাবে ধাক্কা লেগে গেছে। আর আপনি আমার মাথা গরম করবেন না, যান এখান থেকে। লামিয়া আর কোনো কিছু না বলে কান্না করতে করতে বিছানায় গিয়ে শুয়ে পড়ল অনেকক্ষণ। এভাবে কান্না করতেছিল আর মনে মনে ভাবছিল তার জীবনের সবথেকে বড় ভুল হচ্ছে নয়নকে বিয়ে করা। তারপরে সে নয়নকে নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছে, কিন্তু নয়ন এটা মানতে পারছে না। অনেকক্ষণ কান্না করতে করতে লামিয়া ঘুমিয়ে পড়ে। লামিয়া সকালে ঘুম থেকে উঠে দেখে নয়ন সোফায় ঘুমাচ্ছিল। নয়ন একদিকে, নয়নের লুঙ্গি অন্যদিকে। এটা দেখে লামিয়া উচ্চস্বরে হাসতেছিল। সঙ্গে সঙ্গে নয়নের ঘুম ভেঙে যায়। আরে, আপনি তো অনেক বেহায়া একটা মেয়ে, একটা ছেলের ইজ্জত দেখে হাসতেছেন। আপনার লজ্জা করে না নাকি? আশ্চর্য ব্যাপার, আমার লজ্জা করবে কেন? আমি কি অন্য কাউকে এভাবে দেখে ফেলেছি নাকি? আমি তো আমার স্বামীকে দেখেছি, এখানে লজ্জা পাওয়ার কি আছে? নয়ন অনেক লজ্জা পেয়ে যায়। সে দৌড় দিয়ে ওয়াশরুমে গিয়ে মনে মনে গিল্টি ফিল করতেছিল। সে এখন লামিয়ার সামনে যেতে লজ্জা পাচ্ছিল। লামিয়া দরজা ধাক্কাচ্ছিল। নয়ন ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে বের হলো। লামিয়া জিজ্ঞেস করলো, ওরে আমার বাবুটা কত লজ্জা পেয়েছে, লজ্জায় মুখটা একদম লাল হয়ে গেছে দেখতেছি। শুনুন তো, আপনি কিন্তু এখন আমাকে বেশি লজ্জা দিচ্ছেন। আপনি যখন দেখলেন যে আমার শরীরে কাপড় নাই, তাহলে আপনি একটা কাপড় নিয়ে এসে ঢেকে দিতে পারতেন না? আপনি তা না করে হাসাহাসি করতেছিলেন, আবার এখন আমাকে নিয়ে ফান করতেছেন। আমার এত ঠেকা পড়ে নাই, কালকের কথা মনে নাই? কালকে বাসর রাত ছিল আমাদের, তোকে যখন আমি বিছানায় আসতে বললাম তুই তো আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলি, তখন আমার প্রতি মায়া হয় নাই? আপনার সঙ্গে ফালতু ফালতু কথা বলে কোনো লাভ নাই। আমার দ্রুত স্কুলে যেতে হবে, অনেক জরুরি একটা কাজ আছে। নয়ন আর বেশি দেরি না করে নিচে চলে গেল খাওয়ার জন্য, কিন্তু এখনো খাবার রেডি হয়নি। এর মধ্যে লামিয়া রেডি হয়ে খাবার টেবিলে এসে বসে। কি ব্যাপার আপু, আজকে দুজন একসাথে খাবারের জন্য আসলে? দুজনে দেখতেছি রেডি হয়েছো, কোথায় যাবে নাকি? হ্যাঁ নিশা, আমি একটু ভার্সিটিতে যাব, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ বাকি আছে, তা না হলে আজকে যেতাম না। কালকে বিয়ে হয়েছে আজকে, তাই আমি ভার্সিটিতে যাই। কিন্তু ভাইয়া কোথাও যাচ্ছ নাকি? তোমরা দুজনে একসাথে বের হবে? সেটা তোমার ভাইকে জিজ্ঞেস করো, ও কোথায় যাবে আমি জানি নাকি। কি ব্যাপার, বাসর রাতে কি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়েছে, নাকি বিয়ের শুরু থেকেই এই অবস্থা? এই পাকনা বুড়ি সবসময় এত কথা বলিস কেন? চুপচাপ থাক। তুই কোচিংয়ে যাবি না? হ্যাঁ ভাইয়া, আমি খাওয়া দাওয়া শেষ করে কোচিং এর জন্য বের হব। তাইলে আর ফালতু লোকদের সঙ্গে কথা না বলে খাওয়া দাওয়া শেষ করে দ্রুত কোচিংয়ে চলে যা।
নয়নের কথা শুনে লামিয়া নয়নের দিকে ভুরু কুচকে তাকালো। ভয় দেখিয়ে নয়নকে না দেখার ভান করে অন্যদিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পরে তাদের খাবার চলে আসলো। নয়নের আম্মু জিজ্ঞেস করে, কি ব্যাপার, কালকে তোদের বিয়ে হলো আর আজকে দুজনেই এরকম রেডি হয়ে কোথায় যাচ্ছিস? আন্টি, আমি ফালতু কোনো কাজের জন্য বাইরে যাচ্ছি না। আমার অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে ভার্সিটিতে, সেই জন্য যাচ্ছি। কিন্তু তোমার ছেলে কোথায় যাবে সেটা আমি বলতে পারবো না। ওর কাজই তো বন্ধু বান্ধবদের সঙ্গে টই টই করে ঘুরে বেড়ানো। আগেই সাবধান করে দিচ্ছি, আমাকে নিয়ে কোনো কথা বলা যাবে না। আমার লাইফ, আমার রুলস, আমি কি করব সেটা নিয়ে আপনাকে মাথা ঘামাতে বলিনি। মারবো এক চর। ওটা তোর ওয়াইফ হয়, সম্মান দিয়ে কথা বল। ও তো খারাপ কোনো কথা বলেনি। তুই তো সারা দিন ঘুরে বেড়াস, কোনো কাজ নেই। আম্মু, তুমিও না সব সময় শুধু ওনার পক্ষ নিয়ে কথা বলো। আমার কি কোনো কাজ থাকতে পারে না নাকি? আমার তো পরীক্ষা শেষ, কলেজ শুরু হতে এখন অনেক দেরি। ফাঁকা সময় এখন তো একটু ঘোরাঘুরি করবই। আমি তো আর অন্যদের মতো না। হয়েছে হয়েছে, খাবার টেবিলে এসেছিস থেকে দুজন শুধু ঝগড়াই করতেছিস। তোদেরকে ঝগড়া না করলে ভালো লাগে না নাকি? এখন চুপচাপ খাওয়া দাওয়া করে বের হ। নয়নের আম্মু সবার প্লেটে খাবার দিয়ে দিল। সবাই আস্তে আস্তে খাচ্ছিল। খাওয়া শেষ করে নয়নের আম্মু নয়নকে বলে, নয়ন, তুই লামিয়াকে ওর ভার্সিটিতে নামিয়ে দিস, তারপরে তোর দরকারি কাজে চলে যাস। মেয়েটা একা একা যাবে। এত দরকার আমার পড়ে নাই। তোমাদের যদি এত ইচ্ছা হয় তাহলে ওনাকে একটা স্কুটি কিনে দাও, ওটা নিয়েই ভার্সিটিতে যাবে। আমার বাইকে আমি কোনো মেয়ে মানুষকে তুলি না। মেয়ে মানুষ মানে? ও তোর ওয়াইফ হারামজাদা। বুদ্ধি শুদ্ধি কি সব নাই হয়ে গেছে নাকি? বেশি কথা না বলে ওকে ভার্সিটিতে নামিয়ে দিস। আন্টি থাক, ওর যে বাইক চালানোর ধরন, হয়তো দেখা যাবে ভার্সিটিতে যাওয়ার আগে আমাকে হসপিটালে নিয়ে শুয়ে থাকতে হবে। তার থেকে বরং আমি রিক্সা নিয়ে যাব, ওর সঙ্গে আমার যেতে হবে না। আমি অত বোকা না যে আপনি আমাকে অপমান করবেন আর আপনাকে সঙ্গে সঙ্গে আমি বাইকের পিছনে তুলে নিয়ে চলে যাব। আপনি রিকশায় যান, আমার এত দরকার পড়ে নাই। এই কথা বলে নয়ন তার বাইক নিয়ে বের হয়ে গেল স্কুলের উদ্দেশ্যে। কিছুক্ষণ পর লামিয়া ভার্সিটিতে চলে গেল একটা রিক্সা নিয়ে। লামিয়া ভার্সিটিতে যাওয়ার পর তার বান্ধবীরা তাকে বারবার প্রশ্ন করতেছিল, কি ব্যাপার বান্ধবী, তুই কালকে বিয়ে করলি, তোর হাজবেন্ডকে তো দেখালি না, নাকি আমাদেরকে দেখালে আমরা তোর থেকে কেড়ে নিতাম? তোরা না যা মুখে আসে তাই বলে যাস। আমার খেয়ে দিয়ে কাজ নেই তো সব সময় হাজবেন্ডকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াবো। কি বলিস? কেন, প্রথম দিনে কি ঝগড়া লেগেছে নাকি? তা না হলে তো এভাবে কথা বলতি না। আরে এরকম কিছুই না, তুই শুধু শুধু এগুলো ভাবতেছিস। আজকে আমার বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বাসায় যেতে হবে। তা তো জানি, পিচ্চি জামাই পাইছিস তো সবসময় হয়তো তোকে আদর করে। তারা দুজন এরকম ভাবে কথা বলছিল। লামিয়া কথা শেষ করে ভার্সিটিতে তার যে কাজ ছিল সেটা শেষ করে বাসার দিকে চলে আসলো। বাসায় আসতে আসতে তার প্রায় দুপুর হয়ে গেছে। তার শরীরটা অনেক ক্লান্ত, তাই সে আর বেশি দেরি না করে সরাসরি গোসলখানায় চলে গেল। গোসল করতে করতে এর মধ্যে নয়না তার কাজ শেষ করে বাসায় চলে এসেছে। আম্মু, কোথায় তুমি? এই তো আমি রান্নাঘরে। কি হয়েছে বল? উনি কি এসেছে? সেটা তো বলতে পারবো না, আমি তো রান্না করছিলাম, দেখতে পাইনি। তুই উপরে গিয়ে দেখ। কিন্তু আমার মনে হয় এখনো আসেনি। সে ভাবলো হয়তো আসেনি নয়ন অনেক ক্লান্ত, তাই সে গোসল করতে ওয়াশরুমের দরজা মাত্র খুলেছে অমনি লামিয়া চিৎকার দিয়ে উঠেছে। লামিয়াকে দেখে নয়নের কপাল উঠে গেছে। সে বুঝতে পারতেছিল না সে এখন কি করবে। লামিয়ার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। এরই মধ্যে লামিয়া তাকে ধাক্কা দিয়ে দরজাটা লাগিয়ে দেয়। এটা আমি কি দেখলাম? আমার উচিত ছিল দরজাটা একবার নক করা, কিন্তু ভিতরে যে লামিয়া ছিল সেটা তো আমি ভাবতে পারিনি। আমি তো ভেবেছি সে এখনো বাসায় আসেনি। আমি যেগুলো দেখলাম সেটা কি আমার দেখা উচিত হয়েছে? নয়ন বিষয়গুলো নিয়ে ভাবতেছিল। এদিকে লামিয়া গোসল শেষ করে জামা কাপড় পরে বাইরে বের হয়ে নয়নের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছিল। নয়ন এটা দেখে অবাক হয়ে যায়। সে ভেবেছিল লামিয়া তাকে অনেক বকাবকি করবে, কিন্তু বিষয়টা তো পুরো উল্টো হয়ে গেল। লামিয়াকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, আপনি এরকম মুচকি মুচকি হাসতেছেন কেন? আমি তো ভেবেছিলাম আপনি রেগে যাবেন। আমি কি তোর মতো নাকি ছোট মনের মানুষ? তুই আমার হাজবেন্ড, তুই আমাকে কাপড় ছাড়া দেখে ফেলেছিস, এইটার জন্য আমার প্রবলেম হবে কেন? লামিয়ার কথা শুনে নয়ন লজ্জার মধ্যে পড়ে গেল। লামিয়া বারবার নয়নের দিকে ভুরু কুচকে তাকাতে লাগলো। নয়ন বলে উঠল, কি ব্যাপার, আপনি আমার দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? আপনার তো লজ্জা শরম নাই, কিন্তু আমার আছে।
এমনভাবে বলতেছিস মনে হচ্ছে আমি তোর সেই আগের চাচাতো বোনই আছি যখন আমাদের বিয়ে হয়ে গেছে। এটা কি তোর মাথায় আছে? আচ্ছা বাদ দেন তো, আমি এখন ঘুমাবো। আমার ভালো লাগতেছে না। শুনুন, আমাকে ঘুমাতে দেন। এখন ঘুমাবি কেন? তুই তো গোসলও করিসনি, খাওয়া দাওয়া করলি না। যে জিনিস দেখেছি তাতে আমার খাওয়া দাওয়া গোসল সব হারিয়ে গেছে। আগে ঘুমিয়ে নেই, তারপরে উঠে গোসল করব। এই কথা বলে নয়ন বিছানায় গিয়ে শুয়ে পড়ল। একটু পরে সে ঘুমিয়ে গেল। লামিয়ারও অনেক ঘুম পাচ্ছিল, সেও নয়নের সঙ্গে বিছানায় ঘুমিয়ে গেল। নয়ন বুঝতে পারেনি তার পাশে লামিয়া শুয়ে পড়েছে। প্রায় 2-3 ঘন্টা পর নয়ন বুঝতে পারে তার পাশে কেউ ঘুমিয়ে আছে। সে ঘুম থেকে উঠে দেখে লামিয়া তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল। সে উঠতে যাবে, কিন্তু লামিয়া তাকে আবার টান দিয়ে তার বুকের সঙ্গে ধরে রেখেছে। কি করতেছেন এগুলো? আপনার তো এখানে ঘুমানোর কথা না। আপনি গিয়ে মারিয়ার সঙ্গে ঘুমালেও তো পারতেন। কেন, আমার সঙ্গে ঘুমাতে কি তোর ভালো লাগে না? না, ভালো লাগে না। এখন থেকে আপনি আমার পাশে ঘুমাবেন না। কথাটা বলে নয়ন গোসল করতে চলে গেল। গোসল করা শেষ হলে ফ্রেশ হয়ে নিচে খাওয়ার জন্য চলে গেল। লামিয়া খাবার টেবিলে চলে গেল। সবাই খাওয়া দাওয়া করতেছিল। কি ব্যাপার ভাইয়া, আজকে এত লেট করে গোসল করলে কেন? ঘুমাইছিলে নাকি? হ্যাঁ, একটু ঘুমিয়েছিলাম, ক্লান্ত লাগতেছে। তো এখন চুপচাপ খাওয়া দাওয়া করো, বেশি কথা বলিস না। সন্ধ্যার আগে খাওয়া দাওয়া করেছিস, রাতে তো আর খেতে পারবি না, তোকে দেখে বোঝা যাচ্ছে। এখন তো আগে খাওয়া দাওয়া করতে দাও, রাতের চিন্তা পড়ে। আমার আজকে কেমন যেন লাগতেছে। আম্মু, তুমি বুঝতেছো না ভাইয়া এখন তাড়াতাড়ি করে খেয়ে আপুর সঙ্গে প্রেম করবে। থাপ্পড় মারবো কিন্তু। আবল তাবল কথা বলিস কেন? চুপচাপ খাওয়া দাওয়া কর। নয়নের কথা শুনে মারিয়া মুচকি হেসে খাওয়া দাওয়া শুরু করলো। নয়ন খাচ্ছিল আর লামিয়ার ব্যাপারে ভাবছিল। নয়ন লামিয়ার ব্যাপারে একটু একটু নরম হচ্ছে, কিন্তু সেটা লামিয়াকে বুঝতে দিতে চাচ্ছে না। আমি লামিয়ার সঙ্গে অন্যায় করতেছি না তো। উনি আমাকে কত ভালোবাসে, কত আদর করে, কিন্তু আমি ওনাকে সবসময় শুধু অপমান করি আর কষ্ট দেই। আজকে থেকে আমি আর ওনাকে কষ্ট দিব না। আজকে থেকে আমি আর সোফায়ও ঘুমাবো না। ওনাকে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আর নয়। কিরে, খাওয়া দাওয়া বাদ দিয়ে কি ভাবছিস? তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ কর। ওর মাথার তো সবসময় শয়তানি বুদ্ধি ঘুরপাক খায়। আবার নতুন কোনো ফোন দিয়ে আটতেছে মনে হয়। ওকে দেখে একটুও বিশ্বাস নেই। নয়ন মুচকি হেসে দিল। লামিয়া অবাক হয়ে গেল। লামিয়া তাকে অপমান করলো আর সে মুচকি হেসে দিল। বিষয়টা তার কাছে অবাক লাগলো। তারা খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেল। রুমে গিয়ে লামিয়াকে বলল দরজাটা লাগিয়ে দিতে। লামিয়া তার কথা মতো দরজাটা লাগিয়ে দিল। কি ব্যাপার, তোর তো সোফায় ঘুমানোর কথা, তুই বিছানায় ঘুমাচ্ছিস কেন? আমার সোফায় ঘুমাতে ভালো লাগে না, আমি বিছানায় ঘুমাবো আজকে। তাহলে আমি কোথায় ঘুমাবো? এটা কেমন কথা? আপনিও বিছানায় ঘুমাবেন? লামিয়া অবাক হয়ে নয়নের দিকে তাকিয়ে রইল আর মুচকি মুচকি হাসতেছিল নয়ন। এটা দেখে লজ্জা মুখ ঘুরিয়ে অন্যদিক হয়ে শুয়ে পড়ল। কি ব্যাপার, আমার জান পাখিটা কি লজ্জা পেয়েছে নাকি? দেখি একটু। দেখুন, আপনি আমাকে ডিস্টার্ব করবেন না, আমি এমনই ভালো আছি। লামিয়া আর নয়নকে কিছু না বলে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম ভাঙতেই তার চোখ লামিয়ার পেটের উপর গিয়ে আটকে যায়। সে এক দৃষ্টিতে লামিয়ার পেটের দিকে তাকিয়ে রইল। লামিয়ার ঘুম ভাঙলে সে বুঝতে পারে নয়ন তার পেটের দিকে তাকিয়ে আছে। লামিয়াকে তাকাতে দেখে নয়ন মুখ ঘুরিয়ে নিল আর লামিয়া বলল, কি ব্যাপার, চোখ সরে নিলি কেন? দেখ। না, আপনি যেরকম ভাবতেছেন সেরকম কিছুই না আমি আসলে। তুই কি আমাকে এখনো আপন ভাবিসনি? আমি যে তোর ঘরের বউ সেটা তোর মাথায় নেই নাকি? আমাকে তো দেখতে মন চেয়েছে, তুই মন ভরে দেখ। আমি কি কিছু বলেছি নাকি তোকে? একে তো আপনি আমার চাচাতো বোন, তার উপর আমার থেকে বয়সে অনেক বড়। সেজন্যই আপনাকে আমি বউ হিসেবে মেনে নিতে পারতেছি না। বুঝতে পারলাম, কিন্তু আমি কি দেখতে এতই খারাপ? যদি আমাকে বউ হিসেবে মেনে নিতে পারতিস না, তুই তো এখনো আমার কাছেই আসিসনি, আমার থেকে ভালোবাসা পাসনি, তাহলে তুই সৌন্দর্য কিভাবে দেখবি? আপনাকে আমার কেমন যেন ভালো লাগতে শুরু করেছে। তাহলে তুই কি আমাকে ভালোবাসতে শুরু করেছিস? হ্যাঁ, একটু একটু করে। তাহলে আমার কাছে আয়, আমি তোকে ভালোবাসার সাগরে ভাসিয়ে দেব। লামিয়া নয়নকে উজাড় করে ভালোবাসতে শুরু করলো। নয়ন লামিয়াকে কিস করতেছিল। লামিয়ার শরীরে লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছিল। দুজন দুজনকে ভালোবাসা দিয়ে একে অপরের মন জয় করতেছিল। এভাবেই তারা দুজন অনেকক্ষণ ভালোবাসার সাগরে সাঁতার কাটছিল। অনেকক্ষণ কেটে যাওয়ার পর তাদের ভালোবাসার প্রথম পর্ব শেষ হয়। লামিয়া বলে উঠল, এখন কেমন লাগলো বলতো? অনেক ভালো লাগছে।
এটা আপনাকে বলে বোঝাতে পারবো না। তোর ভালো লেগেছে এটা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে। তুই এতদিন আমার থেকে দূরে ছিলি, আমার অনেক কষ্ট হয়েছে। আমি চুপি চুপি কান্না করেছি যে তোকে বিয়ে করে হয়তো আমি ভুল করে ফেলেছি, কিন্তু এখন সে ভুলটা আজকে ভেঙে গেল। মা, জান পাখি, তুমি আমার জীবনের সব থেকে কাছের একজন মানুষ। তুমি ভালোবাসতে জানো, আমাকে তুমি শিখিয়েছো ভালোবাসা কাকে বলে। তারা এভাবে কথা বলছিল, এরই মধ্যে নয়নের আম্মু এসে দরজার বাইরে ডাকাডাকি শুরু করে। নয়নের আম্মু এসে বকাবকি করতেছিল। নয়ন বলে, কি হয়েছে আম্মু, এরকম জোরে জোরে ডাকাডাকি করতেছো কেন? কয়টা বাজে সেদিকে খেয়াল আছে? সবাই তোদের জন্য অপেক্ষা করছে। খাওয়া দাওয়া করবি না নাকি? তোর আব্বু বসে আছে। নয়ন আর লামিয়া বেশি দেরি না করে দ্রুত হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিচে খাবার টেবিলে চলে গেল। গিয়ে দেখে সবাই তাদের জন্য অপেক্ষা করতেছে। কি ব্যাপার নয়ন, এত বেলা পর্যন্ত ঘুমালে হবে? না আব্বু, আসলে আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে। আমি তো এত বেলা পর্যন্ত ঘুমাই না, তুমি জানো। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার পড়াশোনার কি অবস্থা? কিছুই তো বললে না। আব্বু, তুমি শুধু ভুলে যাও আমি মাত্র এসএসসি পরীক্ষা দিলাম। কলেজে ভর্তি হতে হতে এখনও 3-4 মাস লাগবে। ও আচ্ছা, আমার মনে ছিল না। আর সারাদিন শুধু বাসায় থাকো নাকি লামিয়াকে নিয়ে একটু ঘোরাফেরা করলেও তো পারো, ওরও ভালো লাগবে। কি যে বলেন না আপনি চাচ্চু, ও শুধু সারাদিন গেম খেলে, এটা ওর আসল কাজ। লামিয়া নয়নের বাবাকে এ কথা বলার সঙ্গে সঙ্গে নয়ন রাগান্বিতভাবে লামিয়ার দিকে তাকিয়ে তাকে ইশারায় চুপ থাকতে বলল, কিন্তু লামিয়া তো চুপ থাকার মেয়ে নয়। সে নয়নের বাবাকে বলতে লাগলো, আপনি একটু আগে ভালোভাবে বলবেন যাতে আমাকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়। সারা দিন বাসায় থাকতে আর ভালো লাগে না। আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না। আমি কথা বলে একটা ডিসিশন নিচ্ছি, তোমাদেরকে দূরে কোথাও ঘুরতে পাঠানোর প্ল্যান করছি। অনেক অনেক ধন্যবাদ চাচ্চু। আপনি যদি না বলতেন তাহলে তো হতোই না, কারণ আপনার ছেলে শুধু গেম নিয়ে ব্যস্ত থাকে। ওর আমাকে নিয়ে একটুও মাথা ব্যথা নেই। এত গেম খেললে কি মানুষ বাঁচে বলুন? নয়ন, এখন তো বিয়ে করেছো, এখন একটু গেম খেলা বাদ দাও। সারাদিন গেম খেলো কেমন দেখা যায়? আর কয়দিন পরে তোমার বাচ্চা কাচ্চা হবে, তুমি এখনো গেম খেলছো? তাহলে ওরা তোমার থেকে কি শিখবে বলো? নয়নের আব্বুর কথা শুনে সেখানকার সবাই হেসে ওঠে। নয়ন তখন মাথা নিচের দিক দিয়ে তার বাবার উপদেশ শুনতে ছিল, কিন্তু সে কোনো কথাই বলতে পারছিল না। আর লামিয়ার দিকে মাঝে মাঝে তাকে ইশারায় বলতেছে, রুমে গিয়ে বোঝাবো সবকিছু। আব্বু, উনি তোমাকে মিথ্যে কথা বলতেছে। আমি এখন আর আগের মতো তেমন একটা গেম খেলি না। যত গেম না খেলো না, তবে গেম ভালো খেললে অল্প দিনে চোখ নষ্ট হয়ে যাবে, তখন কি করবে? গেম খেলা এখন বাদ দিও, বিয়ে করেছে কিন্তু। সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার মতো রুমে চলে গেল। লামিয়া ভয়ে ভয়ে আগে রুমে গিয়ে ঘুমানোর ভান করে আছে। নয়ন রুমে গিয়ে বিছানার উপরে বসে লামিয়ার দিকে তাকিয়ে আছে। লামিয়া কিছুক্ষণ পরে চোখ খুলে যেই না নয়নকে দেখতে লাগছে, তখনই নয়ন তার হাতে চাপ দিয়ে তার কোলে বসিয়ে নেয়। নয়ন ছাড়ো প্লিজ, আমার কিন্তু ব্যথা লাগতেছে। এখন এত ভয় পাচ্ছ কেন? তখন যে বারবার বললাম আব্বুর সামনে গেমের কথা বলো না, তারপরও কেন বললে? আমার ইচ্ছে হয়েছে, আমি বলেছি তো কি হয়েছে? আমি তো ভুল কিছু বলিনি, সত্যি কথাই বলেছি। তুমি এত গেম কেন খেলো? আমি গেম খেলি তো আপনার কি হয়েছে? আমি তো আর আপনার হাত পা দিয়ে গেম খেলি না। আমার অনেক সমস্যা। তুমি গেম খেলবে এটা আমি চাই না। আমি চাই সারাক্ষণ তুমি আমার সঙ্গে গল্প করো, কথা বলো, আড্ডা দাও, আমার সঙ্গে মুভি দেখো, কিন্তু তুমি সেগুলো না করে সারাদিন গেম খেলছো কেন? লামিয়ার মুখে কথা শুনে নয়ন লামিয়ার হাত চেপে ধরে বলতে লাগলো, আমি যদি ভুল করে না থাকি আপনি কি আমাকে তুমি করে বলতেছেন, মানেটা কি? আমি ঠিক শুনেছি? হ্যাঁ, আমি তুমি বলেছি, তাই জন্য তুমি শুয়েছো। এখানে না শোনার তো কিছুই নেই। বলো কি? আমার তো বিশ্বাস হচ্ছে না যে তুমি আমাকে তুমি করে বলতেছো। এই যে তুমিও তো আমাকে তুমি করে বলতেছো। তোমার এখন লজ্জা শরম ধীরে ধীরে সব চলে যাচ্ছে, তাই না? হ্যাঁ, আপনি যখন তুমি করে বললেন তাই আমার বলার সাহসটা আর একটু বেড়ে গেছে, সেজন্য তুমি করে বলে ফেললাম। এভাবে তারা অনেকক্ষণ গল্প করতেছিল। গল্প করতে করতে লামিয়া নয়নের কোলের উপরে ঘুমিয়ে যায়। নয়ন অনেকক্ষণ লামিয়ার দিকে তাকিয়েছিল। এভাবে দেখতে দেখতে নয়নেরও ঘুম পেয়ে যায়। নয়ন লামিয়াকে সাইডের বালিশের ওপর শুয়ে দিয়ে তার গায়ের উপর দিয়ে কম্বল দিয়ে সেও ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে লামিয়া রান্না করতে চলে গেছে।
রান্নাবান্না শেষ করে গোসল দিয়ে নয়নকে ডাকতে শুরু করেছে। নয়ন লামিয়ার ডাকাডাকি শুনে ঘুম থেকে উঠতেছিল না, তাই লামিয়া তার ভেজা চুল নিয়ে মুখের উপর রাখতে নয়ন লাফ দিয়ে ওঠে। আরে আশ্চর্য, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছি কি না কি, তুমি এভাবে আমার মুখের উপর ভেজা চুল রাখছো কেন? কখন থেকে তোমাকে ডাকাডাকি করতেছি, তুমি উঠতেছো না কেন? সেই জন্যই তো ভেজা চুল রেখেছি, কিন্তু তুমি যে এত ভয় পেয়ে যাবে আমি সেটা বুঝতে পারিনি। আচ্ছা, আমাকে ঘুম থেকে তুলে ভালোই করেছেন। আমার একটু স্কুলে যেতে হবে, সেখানে আমার কাজ আছে কিছু। তারপরে আব্বু আমাকে শহরে যেতে বলেছে, সেখান থেকে তারপরে বাসায় আসব। আমার লেট হতে পারে। তুমি এতক্ষণ আজকে বাইরে থাকবে, আমার একা একা থাকতে কষ্ট হয়ে যাবে। তোমাকে না দেখলে আমার ভালো লাগে না। ওরে আমার জান পাখিটা, আমাকে না দেখলে তোমার এত খারাপ লাগে? আমি যত দ্রুত সম্ভব বাসায় চলে আসার চেষ্টা করব। এই বলে নন লামিয়ার কপালে একটা চুমু দিয়ে গোসল শেষ করে খাওয়া দাওয়া করতে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখে তার চাচ্চু এসেছে, মানে লামিয়ার আব্বু আম্মু এসেছে। নন তাদেরকে দেখে চমকে ওঠে, কিছু না বলে হঠাৎ এভাবে চলে এসেছে তো তাই সারপ্রাইজড হয়ে গেছে। কি ব্যাপার চাচ্চু, তুমি কবে আসলে? আমাকে তো কিছুই জানালে না। ছোট আম্মু ভালো আছো তুমি? বিয়ের পর থেকে তোমাদের সঙ্গে তো আর দেখাই হয়নি। এভাবে সারপ্রাইজ দিলে আমাকে। লামিয়া তো আমাকে কিছু বললো না। সারপ্রাইজ কি কেউ আগে বলে পাগল? সারপ্রাইজ মানে হচ্ছে চমকে দেওয়া। তুমি আব্বু আম্মুকে দেখে তো চমকে উঠেছো, এটাই তো আসল মজা। যখন ঘরে থাকো আমার ভয়ে ঠিকমতো কথা বলতে পারো না, আর বাইরে এসেছো এখন অনেক বড় বড় কথা বলতেছো। তোমাকে আবার পরে দেখতেছি, এখন কিছু বলবো না। বাবা নয়ন, তুমি কেমন আছো বলো তো? অনেক দিন ধরে প্ল্যান করতেছি আসবো আসবো, কিন্তু তোমার চাচুর ছুটি হচ্ছিল না, সেই জন্য আসতে পারছিলাম না। দেখো না, অবশেষে চলে আসলাম, কিন্তু লম্বা একটা ছুটি নিয়ে। সত্যি বলতেছো কয়েকদিনের জন্য ছুটি নিয়ে এসেছো এখানে? বলো তো, এবার কিন্তু অনেক দিন থাকতে হবে। তোমরা আমাকে সময় দাও না, আর এখন তো আমার বিয়ে হয়ে গেছে, এখন তো আরো সময় দিবে না। না আপু, আব্বু এবার অনেক দিন ছুটি পেয়েছে। 9 দিন আমি আজকে থেকে অনেক মজা করে থাকবো দাদু বাড়িতে। ওরে আমার ভাইটা, থেকো ভাই, কিন্তু আব্বু 9 দিন ছুটি পেয়েছে, এটা তুমি কিভাবে জানলে? আব্বুই বলেছে, অফিস থেকে এসে বলল 9 দিন ছুটি পেয়েছে, সেজন্যই আমি জানি। লামিয়া, এখন কেমন আছো তুমি? তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? কি বলতেছো আব্বু? এখানে তো সবাই আমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে। আমি অনেক আনন্দে আছি এখানে। সরি, তোর কথা শুনে মনে একটু শান্তি পেলাম। এখানে যে তুমি ভালো আছো অনেক খুশি হলাম। আমরা তোমাকে নিয়ে অনেক চিন্তা করি জানো। আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না আম্মু, আমি এখানে অনেক ভালো আছি। সবাই আমাকে অনেক অনেক ভালোবাসে। যখন যা লাগে চাওয়ার সঙ্গে সঙ্গে আমার সামনে এনে হাজির করে। আরে মারুফ, তুই কখন আসলি? ভাই কেমন আছিস তুই? ভাই, আপনি কিছু মনে করবেন না। আমি আপনাদের সবাইকে বলতে চাচ্ছিলাম যে আমি 9 দিনের ছুটি পেয়েছি, গ্রামে আসবো ঘুরতে, কিন্তু আমার মেয়ে লামিয়া বারবার শুধু নিষেধ করছিল। সে সবাইকে সারপ্রাইজ দিতে হবে, লামিয়ার কথা আমি ফেলতে পারিনি, সেজন্য সবাইকে সারপ্রাইজ দিলাম। কেমন আছেন আপনি? আমি তো আছি আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া করেছিস কিছু? না খেলে খেতে বস, একসাথে সবাই মিলে খাই। অনেকদিন পর তুই আসলি। নয়ন আর লামিয়ার বিয়ের পর এই প্রথম তারা সবাই আবার একসাথে হলো। সেই বিয়েতে একসাথে খাওয়া দাওয়া করেছে, এরপরে এটাই প্রথম তারা সবাই অনেক কথা বলতেছিল, গল্প করতেছিল। সবাই খাওয়া দাওয়া শেষ হলে সবাই হলরুমে বসে আড্ডা দিচ্ছিল। এরই মধ্যে নয়নের বাবার মনে পড়ে, আমি তো তোদের কক্সবাজার ঘুরতে যাওয়ার প্ল্যান করে রেখেছিলাম, সবকিছু ঠিকঠাক করে ফেলেছিলাম, কিন্তু এর মধ্যে তো আবার মারুফ চলে আসলো। এখন সবকিছু লামিয়ার ওপরে। না চাচ্চু, এখন যাব না। আব্বু আম্মু যাওয়ার পরে যাব। এখন আব্বু আম্মুকে রেখে কিভাবে ঘুরতে যাই বলো? হ্যাঁ, এটাই ভালো হবে। আর ছোট আম্মু চলে গেলে তখন ঘুরতে যাওয়া যাবে। সময় তো আর শেষ হয়ে যাচ্ছে না। আমি এটাই ভাবতেছি, আগে তারা যাক, তারপর আমরা ঘুরতে যাব। এভাবে সবাই অনেক আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে দিতে রাত হয়ে পড়ে, সবাই যে যার মতো রুমে চলে যায়। নয়ন আর লামিয়া রুমে গিয়ে আড্ডা দিচ্ছিল। এরই মধ্যে নয়ন বলে ওঠে, আমার তো মনেই ছিল না আজকে আমার একটা কাজ ছিল, সেটা তো আজকে কমপ্লিট করতে পারলাম না, কিন্তু কালকে যেতে হবে, না হলে সমস্যা হয়ে যাবে। এখন তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে, সকাল সকাল উঠে সেখানে যেতে হবে।
আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে এখন দ্রুত ঘুমিয়ে যাও, আমি তোমাকে সকালে ঘুম থেকে উঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে জান পাখি, তাহলে আজকে ঘুমালাম আমি, সকালে আমাকে ডেকে দিও। ঘুমানোর আগে নয়ন লামিয়াকে দু গালে আর কপালে কিস করে লামিয়াকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে লামিয়া ঘুম থেকে উঠে সবার আগে নয়নকে ডেকে দেয়। নয়ন উঠে গোসল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেল। গিয়ে তার বন্ধুর সঙ্গে দেখা করে দুজন মিলে স্কুলে গিয়ে দরকারি কাজটা শেষ করে আবার বাসার দিকে আসতেছিল। এর মধ্যে তার বন্ধু বলে দোকানে সবাই একটু মিলে আড্ডা দিবে। নয়ন আর মানা করে না। দোকানে সবাই মিলে একটু আড্ডা দিচ্ছিল, ক্যারাম খেলতেছিল। এর মধ্যে লামিয়ার ফোন আসে। ফোনটা বের করে রিসিভ করে নয়ন বলে, হ্যাঁ, আমি তো কাজ শেষ করে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা দিতেছি, আসতেছি। কিছু লাগবে নাকি তোমার? আর কিছু লাগবে না, কিন্তু আম্মু তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলতেছে। একটা মহিলা এসেছে, তোমাকে খুঁজতেছে। মহিলা মানে? কে এসেছে? তার নাম কি? ওনার নাম হচ্ছে রাবেয়া, মিস রাবেয়া। সবাই তো তোমাকে তাড়াতাড়ি বাসায় আসতে বলেছে। সবাইকে বলে দাও যে আমি ওনার সঙ্গে দেখা করব না, ওনাকে আগে বাসা থেকে চলে যেতে বলো, তারপরে আমি বাসায় যাব, এর আগে নয়। কিন্তু কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। ওই মহিলা তোমার কে হয়? ওনার সঙ্গে কি তোমার কোনো ঝামেলা আছে নাকি? তুমি ওনার সঙ্গে দেখা করবে না কেন? এগুলো কথা তোমাকে পরে বলবো, কিন্তু যখনই মহিলা চলে যাবে তখন আমাকে ফোন কইরো, আমি বাসায় যাব। এই কথা বলে নয়ন ফোন কেটে দেয়। অনেকক্ষণ দোকানে আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে দিতে রাত অনেক হয়ে যায়। তারপরে নয়ন বাসায় যাওয়ার কথা বলতেছিল না। এর মধ্যে তার ছোট আম্মুর ফোন আসে তার কাছে। কি ব্যাপার ছোট আম্মু, আপনি আমাকে ফোন করেছেন, কিছু বলবেন? আর উনি কি চলে গেছেন? উনি তো এখনো যায় নাই, তোমার সঙ্গে দেখা না করে নাকি যাবে না। তুমি আসতেছো না কেন? এরকম করো না প্লিজ। আমার ক্লিয়ার কথা ছোট আম্মু, উনি যখন চলে যাবেন আমি তখনই বাড়িতে পা রাখবো, এর আগে ওই বাড়িতে আমি যাব না। দেখো বাবা নয়ন, এরকম পাগলামি করিস না। উনি তোর সঙ্গে দেখা করতে অনেক দূর থেকে এসেছেন, তুই আয়। নয়ন ছোট আম্মুর বারবার করে রিকোয়েস্ট করার জন্য সে ফোনটা কেটে দিয়ে বন্ধ করে দেয়। তার বন্ধুকে নিয়ে তাদের বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে। শারদ সবাই তাকে ফোন করেছে, কিন্তু ফোন তো বন্ধ। শারদ খুঁজে পায়নি কেউ। সকালে ঘুম থেকে উঠে নয়ন ফোন চালু করতে লামিয়ার ফোন আসে। কি ব্যাপার নয়ন, এটা তুমি কি করলে? সারা রাত বাসায় আসলে না, কোথায় ছিলে তুমি সারা রাত? আবার ফোনটা বন্ধ করে রেখেছো? আমি আছি আমার এক বন্ধুর বাসায়, উনি কি চলে গেছেন নাকি এখনো আছে? তুমি বারবার ওনার কথা জিজ্ঞেস করতেছো কেন? উনি এখানে আছে, তোমার সঙ্গে দেখা না করে এই বাসা থেকে যাবে না, কিন্তু তোমরা কেউ আমাকে ক্লিয়ার করে বলতেছো না যে উনি কে। কেন, তুমি কি উনাকে চিনতে পারতেছো না? এই যে সবাই এই একই কথা বলতেছে আমাকে, আমি আসলে ওনাকে চিনতে পারতেছি না, কে উনি। হয়তো তোমাকে এই ব্যাপারে কেউ কখনো কিছু বলেনি, তবে খুব শীঘ্রই জেনে যাবে উনি কে। কিন্তু আমি বাসায় যাচ্ছি না। এ কথা বলে নয়ন ফোনটা কেটে দিয়ে আবার ফোনটা বন্ধ করে ফেলে। বাসার সবাই অনেক টেনশনে পড়ে গেল। এক পর্যায়ে তার আব্বু বলল, আমার মনে হয় ওর বন্ধুর বাসায় আছে। ওর বন্ধুর বাসায় তো আমাদের গ্রামে। মারুফ, আমার সঙ্গে চল তো, ওকে সঙ্গে করে নিয়ে আসি। আচ্ছা ভাইজান, চলুন। ওখানে যদি না থাকে তাহলে অন্য কোনো জায়গায় হয়তো আছে। যদি থাকে তাহলে ওইখানে আছে, আর যদি না থাকে তাহলে হয়তো দূরে কোথাও চলে গেছে। বলা সেই কাজ নয়নের আব্বু আর মারুফ দুজনেই নয়নের বন্ধুর বাসায় নয়নকে খুঁজতে গেল। যাওয়ার পরে গিয়ে দেখে নয়ন বিছানার উপর বসে আছে। নয়নকে অনেক বোঝানোর পরও সে আসতে চাচ্ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্ট করার পর মারুফ মানে নয়নের চাচ্চু তাকে বুঝিয়ে বাসায় নিয়ে আসলো। বাসায় আসার পরে নয়ন আর কোনো দিকে না তাকিয়ে সরাসরি তার রুমে গিয়ে শুয়ে পড়ল। লামি এসে জিজ্ঞেস করতে লাগলো, কি ব্যাপার নয়ন, এখন তো বলো যে উনি কে। উনি হচ্ছে আমার গর্ভধারিণী মা, যিনি আমাকে জন্ম দেওয়ার পরপরই ছেড়ে চলে গেছিলেন। বাবার উপর রাগ করে পরে তাদের মধ্যে ডিভোর্স হয়ে যায়, কিন্তু আব্বু আমাকে অনেক আদর যত্ন দিয়ে বড় করেছে। আব্বু পরে আরেকটা বিয়ে করেছে, তারপরে বড় আম্মু আমাকে নিজের ছেলের মতো করে মানুষ করেছে। কখনো অভাব বুঝতে দেয়নি, আমাকে কখনো কষ্ট দেয়নি, তাই আমার মার কথা আর কখনো মনে হয়নি। কিন্তু উনি মাঝে মধ্যে এভাবে চলে আসেন। তুমি দেশের বাইরে ছিলে তো, সেজন্য কিছু জানো না। নয়ন কথা বলতেছিল আর তার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছিল। এটা দেখে লামিয়া এগিয়ে এসে তার চোখের পানি মুছিয়ে দিতে লাগলো। লামিয়া বলতে লাগলো, সত্যি করে বলতেছি নয়ন, আমি এই ব্যাপারে কিছুই জানতাম না, কিন্তু উনি যে তোমার আসল মা সেটা আমি ভাবতে পারিনি। এই রহস্যের ব্যাপারে আমাকে কেউ কখনো কিছুই বলেনি। আমি ওনাকে ভুলে যেতে চাই, আমি বড় আম্মুকে নিয়েই অনেক হ্যাপি।
তিনি আমার মা, আমি ওনাকে মা বলে মানি না। দেখো, এটা বললে কি হয় বলো? উনি তোমাকে জন্ম দিয়েছে, ওনাকে কষ্ট দেওয়া তোমার উচিত হবে না। কিন্তু নিজে আমাকে ছোট রেখেই ছেড়ে চলে গেছিলেন, তখন আমি কত কষ্টে ছিলাম সেটা কি উনি জানে? আমার আব্বু আমাকে নিজের হাতে মানুষ করেছে, তারপরে বড় আম্মু এসে আমার দায়িত্ব গুছিয়ে নিয়েছে, কিন্তু কেউ কখনো আমাকে কষ্ট দেয়নি। কিন্তু একমাত্র উনি আমাকে সব থেকে বেশি কষ্ট দিয়েছে, তাই উনাকে আমি ভুলে যেতে চাই। দেখো, বাস্তবতা অনেক কঠিন। তুমি এই রাগ অভিমানগুলো ভুলে যাও। তোমার মা এসেছে তোমার সঙ্গে দেখা করতে। তুমি যদি এখন তার সঙ্গে দেখা না করো, তিনি অনেক কষ্ট পাবেন। লামিয়ার কথাগুলো নয়নের মুখের মধ্যে নাড়া দিচ্ছিল, কিন্তু নয়ন কোনোভাবেই তার আম্মুর সঙ্গে দেখা করবে না বা কথা বলবে না। এর মধ্যে হঠাৎ তার আম্মু তার রুমে নক করে। লামিয়া গিয়ে দরজা খুলে দেয়। নয়নের আম্মু রুমের মধ্যে ঢুকে নয়নের মাথায় হাত বোলাতে শুরু করে। নয়ন সঙ্গে সঙ্গে সেখান থেকে সরে যায়। দেখুন, আপনি আমার মাথায় হাত দিবেন না। আপনাকে মা বলতে আমার লজ্জা করে। আপনি আমাকে যে কষ্ট দিয়েছেন সেটা আমি কখনোই ভুলতে পারবো না। দেখ বাবা, আমি জানি তুই আমার উপর যে রাগ করেছিস, এটা অবশ্যই, এটা সম্পূর্ণ যুক্তি আছে, কিন্তু তুই আমার ছেলে, তোকে আমি কিভাবে ভুলে থাকি বল? তোর খবর আমি সব সময় নিতাম। যদি আমাকে ছেলে বলে মানতেন, আমাকে ভালোবাসতেন, তাহলে আমাকে ছেড়ে ছোটবেলায় এভাবে চলে যেতেন না। ছোট থেকে আমি আমার আরেক আম্মুর কাছে বড় হয়েছি। সে কখনো আমাকে বুঝতে দেয়নি আমি তার ছেলে নই। সে নিজের ছেলের মতো করে আমাকে বড় করেছে। আমি তাকে ছাড়া আর অন্য কাউকে আম্মু বলে সম্বোধন করতে পারবো না। নয়নের আম্মু বাইরে থেকে দাঁড়িয়ে কথাগুলো শুনতেছিল। তার চোখ বেয়ে টপ টপ করে পানি পড়তেছিল। নয়নের কথাগুলো তার বুকের মধ্যে নাড়া দিয়েছিল। নয়নের আম্মু নয়নের এরকম কথা শুনে অঝরে কান্না করতেছিল। বাড়ি থেকে নয়নের আব্বু তার আম্মুকে সান্ত্বনা দেয়। কিছুক্ষণ পর নয়ন বলে, দেখুন, আপনার সঙ্গে আমি এখন কথা বলতে চাচ্ছি না। আমার অনেক ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। আপনার সঙ্গে আমি বিকেলে কথা বলবো। ঠিক আছে বাবা, তুই এখন ঘুমা, আমি তোর সঙ্গে বিকালে কথা বলবো। তোর যখন মন চায় আমার সঙ্গে কথা বলিস। আমি এই বাড়িতে বেশ কিছুদিন থাকবো, তোর সঙ্গে সময় কাটাবো। এই কথা বলে মিস রাবেয়া রুম থেকে বের হয়ে গেল। নয়ন সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করলো। লামিয়া নয়নকে সান্ত্বনা দিচ্ছিল, তারপর নয়নের মন মানতেছিল না। সেভাবে কান্না করতে করতে লামিয়ার কোলে ঘুমিয়ে পড়ে। লামিয়া তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল। নয়ন ঘুমিয়ে যাওয়ার অনেকক্ষণ পর লামিয়া তাকে ডেকে ঘুম থেকে উঠতে বলে। নয়ন আর বেশি দেরি না করে ঘুম থেকে উঠে পড়ে। লামিয়াকে বলতে লাগে, সবাই কি এখনো ডাইনিং রুমে বসে আছে নাকি? হ্যাঁ, সবাই তোমার জন্য অপেক্ষা করতেছে। তোমার আম্মু সেই দুপুর থেকেই বসে আছে তোমার অপেক্ষায়। তুমি একটু নিচে যাও এখন। লামিয়ার কথা শুনে নয়ন রুম থেকে বের হয়ে নিচে গেল। গিয়ে দেখে সেখানে সবাই বসে আছে। নয়নকে তার চাচ্চু বসতে বলে সে সোফায় বসে। কিছুক্ষণ পর নয়নের ছোট চাচ্চু নয়নকে বলে ওঠে, দেখো বাবা, যত যাই হোক, তুই যতই ভোলার চেষ্টা করিস, কিন্তু তুই তো তার জন্যই এই পৃথিবীতে এসেছিস। তাকে অপমান করিস না, ভালোভাবে কথা বল। চাচ্চু, আমার শুধু একটাই অভিমান, ছোটবেলায় কেন আমাকে রেখে তিনি চলে গেলেন। ছেলেবেলাটা আমার অনেক দুঃখ কষ্ট দিয়ে কেটে গেছে। দেখো নয়ন, যেটা হবার সেটা হয়ে গেছে। ওগুলো কথা মনে নিয়ে কষ্ট পাস না। উনি তো এখন তোর কাছে ক্ষমা চাচ্ছে, আর উনি তোর মা হয়ে যদি তোর কাছে ক্ষমা চাইতে পারে, আর তো ক্ষমা করে দেওয়া উচিত। তুই ওনাকে এখন কাছে টেনে নে। নয়নের আব্বু এই কথা বলার সঙ্গে সঙ্গে রাবিয়া গিয়ে নয়নকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। পুরো ফ্লোরে সবাই সেটা তাকিয়ে থাকে দেখতেছিল। সবার চোখের পানি যেন পানি ঝরতে শুরু করেছে। নয়নের হৃদয়ের কোনো যে একটা ক্ষত বাসা বেঁধেছে সেটাও ধীরে ধীরে ভাঙতেছে। নয়ন ধীরে ধীরে তার আম্মু রাবিয়ার দিকে ঝুঁকতে শুরু করেছে। নয়ন আর নিজেকে ধরে রাখতে পারল না। তার আম্মুর এরকম কান্না দেখে এসেও কান্না শুরু করতে লাগলো আর বলতে লাগলো, আপনি যদি সেদিন আমাকে ছেড়ে না যেতেন, তাহলে আমার শৈশবটা অনেক সুন্দর হতো। আপনি আমাকে আদর করে খাইয়ে দিতেন, স্কুলে যাওয়ার জন্য রেডি করে দিতেন, কিন্তু আপনি আমাকে ছেড়ে যাওয়াতে আমি অনেক কষ্ট করেছি, আপনার জন্য কান্না করেছি। তারপরও আপনাকে কখনো একটাবার কাছে পাইনি। তার জন্য কিন্তু তারপরে আসে আমার আরেক আম্মু। সে আমাকে অনেক আদর যত্ন ভালোবাসা স্নেহ দিয়ে বড় করেছে, আমাকে কখনোই কষ্ট বুঝতে দেয়নি।
বাবা, আমি টাকার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম, টাকা কামানোর উদ্দেশ্যে ছেড়ে গিয়েছিলাম, কিন্তু বিশ্বাস কর আজ পর্যন্ত আমি বিয়ে করিনি। তোর ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য আমি শুধু টাকা কামিয়ে গেছি, কিন্তু আমার এটা মনে ছিল না যে টাকা দিয়ে সব কিছু কেনা যায় না। আমার এখন এই টাকাগুলোই বোঝা মনে হচ্ছে, আমি সেই বোঝাই হালকা করতে চাচ্ছি। আমি আমার কোম্পানির সব দায়িত্ব তোকে দিয়ে দিতে চাচ্ছি। আমি এখন একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছি, মনে শান্তি নিয়ে মরতে চাচ্ছি। কিন্তু তুই যদি আমাকে ক্ষমা না করিস তাহলে তো আমি ওপারে গিয়েও শান্তি পাবো না। তোর কাছে আমার একটাই চাওয়া, তুই আমাকে ক্ষমা করে দে বাবা। তোর এতগুলো বছর আমি নিজের হাতে নষ্ট করেছি, সেটার জন্য আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। এটা আপনি কি করতেছেন? আপনার ছেলের কাছে আমি ক্ষমা চাচ্ছেন? ও তো অনেক ছোট, ও আপনার ভালোবাসা পায়নি কখনো। আপনি পারলে ওকে একটু ভালোবাসা দিন, আদর করুন, দেখবেন ও এমনিতেই আপনার কোলে গিয়ে পড়বে। আপনার কাছে তো এমন বেশি কিছু চাচ্ছে না, ও শুধু একটু ভালোবাসা চাচ্ছে আপনার কাছে। নয়নের বুকের ভেতর জমে থাকা বছর পর বছর কষ্ট যেন হঠাৎ করে শব্দ হয়ে বেরিয়ে এলো। তার চোখ ভিজে গেছে, কিন্তু সে নিজেকে শক্ত করে রাখার চেষ্টা করছে। রাবের কথাগুলো শুনে তার ভেতরে এক অদ্ভুত দ্বন্দ্ব শুরু হলো। একদিকে হারিয়ে ফেলা শৈশবের কষ্ট, অন্যদিকে সামনে দাঁড়িয়ে থাকা মায়ের অনুতাপ। রাবেয়া কাঁপা কাঁপা হাতে নয়নের দিকে তাকিয়ে আছে, তার চোখে অপরাধবোধ আর অনুতাপ স্পষ্ট। এত বছরের দূরত্ব যেন এক মুহূর্তে কাছে আসতে চাইছে, কিন্তু সেই ফাঁকটা পূরণ করা এত সহজ নয়। মারুফের কথাগুলো যেন পরিস্থিতিকে একটু নরম করে দিল। সে বুঝতে পারছিল এই মুহূর্তে রাগ বা অভিযোগ নয়, দরকার ভালোবাসা আর ক্ষমা। ঘরে বাতাসটা ভারী হয়ে উঠেছে, কিন্তু সেই ভাবের মাঝে একটা নতুন সম্পর্ক গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হচ্ছে। নয়ন ধীরে ধীরে মাথা নিচু করলো, তার চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু মাটিতে পড়তে লাগলো। হয়তো সে এখনো পুরোপুরি ক্ষমা করতে পারেনি, কিন্তু তার মন নরম হতে শুরু করেছে। বহু বছরের অভিমান ভাঙতে সময় লাগবে, তবুও এই মুহূর্তটাই তাদের সম্পর্কের নতুন শুরুর প্রথম ধাপ। দেখুন, আপনি আমার গর্ভধারিণী মা। আপনি যদি আমার কাছে ক্ষমা চান তাহলে এটা আমার কাছে অপমানজনক। আপনি প্লিজ উঠুন, আমার কাছে ক্ষমা চাইবেন না। আমি আপনাকে ক্ষমা করার কেউ না, কিন্তু আপনি আমার সঙ্গে, আমার আব্বুর সঙ্গে যে অন্যায় করেছিলেন, যে তার জন্য আমি আপনাকে মাফ করে দিলাম। কিন্তু আমি আপনার কোম্পানির কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি বয়সে এখনও অনেক ছোট, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। আপনার টাকা পয়সা সব সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নেই। কিন্তু আমার তো নিজের বলে আর কেউ নেই তুমি ছাড়া। তুমি যদি এখন আমার এই কোম্পানির সম্পত্তি দেখাশোনা না করো তাহলে এগুলো তো সব নষ্ট হয়ে পড়ে থাকবে, কিংবা অন্যরা দখল করে নেবে। তুমি একমাত্র আমার উত্তরাধিকারী। এখন তুমি যদি এটা গ্রহণ না করো তাহলে এই সম্পত্তি দিয়ে আমি কি করব? আমি তো এগুলো তোমার জন্যই করেছিলাম। আচ্ছা, আমি এই বিষয়ে এখন কোনো ডিসিশন দিতে চাচ্ছি না, আমার একটু সময় লাগবে। আমি রাতে একটু ভাববো, আমার ওয়াইফের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। আব্বু আম্মু চাচ্চু ছোট আম্মু সবার সঙ্গে কথা বলে আমি ডিসিশন জানাবো। এর আগে আমি কিছু বলতে পারবো না। ঠিক আছে, তুমি কালকেই বইলো, কিন্তু একটাবার আমাকে আম্মু বলে ডাক দাও বাবা। কথাটা শুনে নয়ন এলোমেলো হয়ে গেল। সে এখন কি করবে বুঝতে পারছিল না। পাশ থেকে লামিয়ে ইশারা দিয়ে তাকে মা ডাকতে বলল। সঙ্গে সঙ্গে নয়ন বলে উঠল, আচ্ছা আম্মু, আমি আপনার সঙ্গে এই বিষয়ে কালকে সকালে কথা বলবো। সবার ডিসিশন নিয়ে আমি সিদ্ধান্ত দিব। এর আগে পারতেছি না আম্মু। নয়নের মুখে আম্মু ডাক শোনার পর যেন রাবেয়ার মনে অন্যরকম একটা শীতল হাওয়া বইতে শুরু করলো। সে খুশিতে ভরা হয়ে গেল, তাই এটা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। এভাবে অনেকক্ষণ তাদের ভালোবাসার মুহূর্ত চলতেছিল। বেশি রাত হয়ে যাওয়ায় সবে যে যার রুমে চলে গেল। নয়নের কপালে চুমু দিয়ে তার রুমে চলে যেতে বলে রাবিয়া। নয়নও তার আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে নিজের রুমে চলে গেল। লামিয়া বলতে শুরু করলো, আচ্ছা লামিয়া, আমার এখন কি করা উচিত বলো তো? আমি এত বড় একটা কোম্পানির দায়িত্ব কিভাবে নিব? পরে যদি সবাই আমাকে লোভী বলে, আমি এটা সহ্য করতে পারবো না। আমার এখন কি করা উচিত? দেখো, অন্যের কথা ভেবে কোনো লাভ আছে? তোমার আম্মু তুমি ছাড়া আর কোনো উত্তরাধিকারী নেই। এখন তার করা সম্পত্তি যদি তুমি দেখাশোনা না করো তাহলে কে করবে? তোমার কাছে অনেক আশা নিয়ে এসেছে যে তোমার হাতে সবকিছুর দায়িত্ব তুলে দিবে, কিন্তু তুমি চিন্তা করতেছো একা একা পারবে কিনা। তুমি চিন্তা করো না জান, আমি সব সময় তোমার পাশে আছি। আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, তোমাকে সাপোর্ট দিব। এখন তুমি তাহলে কি বলো? আমি কি এই দায়িত্ব নিব?
নিজের কাঁধে? এটা তোমার জন্যই তৈরি করেছে তোমার আম্মু, তাই তোমার এই দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত। তোমার আম্মুর এই পৃথিবীতে তুমি ছাড়া আর কেউ নেই। আচ্ছা ঠিক আছে, তোমার কথায় আমি সম্মান করি। তুমি আমাকে বলেছো, আমি অবশ্যই চেষ্টা করব আম্মুর কথা রাখার জন্য। কিন্তু আব্বু আম্মুর সঙ্গে এই বিষয়ে একটু কথা বলতে হবে। ছোট চাচ্চু সবার কাছে পরামর্শ নিতে হবে। সবাই এই বিষয়টা রাজি, শুধু তুমি রাজি ছিলে না। ওনাদের তো এই বিষয়টা অনেক আগেই বলেছিল। ওনারা বলেছিল যে তোমাকে রাজি করবে, কিন্তু তোমার এরকম অভিমান দেখে তার আর বুঝতেছিল না কি করবে। কিন্তু যখন তুমি আমার কাছে রাজি হয়েছো, তাহলে তো আর কোনো কথাই নেই, ওনারা এমনিতেই রাজি আছে। লামিয়া নয়নকে ঘুমাতে বলল। অনেক রাত হয়ে গেছে, নয়ন অনেক ক্লান্ত, অনেক কান্না করেছে। নয়নকে লামিয়া অনেক আদর করতেছিল, কিস খাচ্ছিল, তাকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিচ্ছিল। নয়ন লামিয়ার বুকে শিশু বাচ্চাদের মতো ঘুমিয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে লামিয়া নিচে চলে যায়। নিচে গিয়ে দেখে সবাই সেখানে বসে আছে। এদিকে লামিয়া সবার জন্য চা বানাচ্ছিল। কিছুক্ষণ পর লামিয়া সবার জন্য চা নিয়ে আসে। আম্মু, আমি আপনার সব দায়িত্ব নিতে প্রস্তুত আছি। এটা শুধু আমার সিদ্ধান্ত না, এটা সবার সিদ্ধান্ত। সবাই এটাই চাচ্ছে যে আমি আপনার পাশে দাঁড়াই। আপনার সব কিছু দায়িত্ব আমার কাঁধে নেই, এটা তো আমার একা দেখা সম্ভব না। তাই আমি লামিয়াকেও আমার পাশে পেয়েছি, ও আমাকে সব সময় সাপোর্ট করবে। তুমি আমাকে বাঁচালে বাবা, আমি অনেক বড় চাপের মধ্যে থেকে বাঁচতে পারলাম। তাহলে আজকে আমরা সবাই রওনা হয়ে যাব, গিয়ে তোমাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো। তারপরে অ্যানাউন্সমেন্ট করে কাগজপাতি রেডি করে সবকিছু তোমার নামে লিখে দেবো। এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই আম্মু। আপনার যেমন খুশি, যেরকমভাবে খুশি আপনি দিন, সমস্যা নেই। কিন্তু আপনার নামে রাখুন, আমার মনে হচ্ছে সেটাই ভালো হবে। না, আমি এটা কখনোই করব না। আর আমি চাই আমার সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুমি হও। তোমাকে আমি খুব শীঘ্রই বিয়ে দিয়ে দেব, কিন্তু আমি একা এর সিদ্ধান্ত নেব না। সবাইকে নিয়েই তোমার জন্য মেয়ে দেখব। এটা আপনি কি বলতেছেন? আমি তো বিয়ে করেছি, আমার ওয়াইফ আছে। কি বলতেছো বাবা, তুমি বিয়ে করেছো? আমার সাথে একটা বারও আমার বৌমার সঙ্গে পরিচয় করিয়ে দিলে না। কোথায় আমার বৌমা? আসলে আপনি বাসায় আসার পর থেকেই বাসার পরিবেশ অন্যরকম হয়ে গেছে। সব সময় বাসায় থমথম একটা অবস্থা বিরাজ করতেছিল। কাকে কার সঙ্গে পরিচয় করিয়ে দিব সেটা মাথায় ছিল না। আসলে আমার বড় মেয়েকে নয়নের সঙ্গে বিয়ে দিয়েছি। লামিয়া ওর বয়সের সামান্য একটু বড়, তবে এটা কোনো প্রবলেম নেই। নয়ন ওর লামিয়াকে এখন অনেক ভালোবাসে। আশা করতেছি আপনিও আপত্তি করবেন না। রাবেয়া সঙ্গে সঙ্গে লামিয়াকে দেখে তার কাছে টেনে নিয়ে আসে। এসে তার সঙ্গে অনেক সুন্দর করে কথা বলতে লাগে। লামিয়াও অনেক হাসি খুশিভাবে রাবেয়া বেগমের সঙ্গে কথা বলতে লাগে। লামিয়াকে এত সুন্দরভাবে কাছে টেনে নেওয়াতে নয়ন অনেক খুশি হয়েছে। সে বুঝতে পেরেছে তার আম্মু আসলেই অনেক সচ্ছল একজন মানুষ, তার মনে কোনো হিংসা নেই। আম্মু, আজকে না গেলে হয় না? সবাই মিলে কালকে বের হই। আমরা আজকে যেতে হবে, এর কোনো মানে আছে? না না বাবা, আজকে যেতে হবে, সেখানে অনেক কাজ বাকি আছে। আমি ভেবেছিলাম তোমাকে রাজি করাতে আমার অনেক সময় লেগে যাবে, কিন্তু সবাই আমাকে সাপোর্ট করাতে বেশি সময় লাগেনি। আজকে গেলে অনেক সুবিধা হয়। আমি অলরেডি আমার অ্যাসিস্ট্যান্টকে বলে দিয়েছি, সে অলরেডি গাড়ি নিয়ে চলে এসেছে প্রায়। ও আচ্ছা, তাহলে তো আর কোনো কথা বলে লাভ নেই, আজকে যেতে হবে। কিন্তু আম্মু, আমি আমার আব্বু আম্মুকে রেখে এত দূরে কিভাবে থাকবো বলেন? তাই আমি চাই আমার আব্বু আম্মু আমার সাথে থাকুক। এটাতে আপনার কোনো সমস্যা আছে? আরে পাগল ছেলের কথা শোনো, তুমি যাকে খুশি নিয়ে চলো, আমার সমস্যা কি? পুরো একটা পরিবার যখন আমার সঙ্গে থাকবে আমার অনেক ভালো লাগবে। সবার মাঝে থেকে নিজেকে হালকা মনে হবে। তার এভাবেই কথা বলতে থাকে। হঠাৎ রাবেয়া ম্যাডামের অ্যাসিস্ট্যান্ট এসে উপস্থিত হয়। অ্যাসিস্ট্যান্ট বলতে শুরু করে, ম্যাডাম, আপনার বলাতে আমি 2টা গাড়ি নিয়ে এসেছি। আমাদের তাহলে 2টা-3টার মধ্যে অফিসে গিয়ে উপস্থিত হতে হবে, তা না হলে অফিস ছুটি হয়ে যাবে। না না, আমরা সবাই এখন বের হব, তোমার এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। সবাই দ্রুত রেডি হচ্ছিল। ওদিকে নয়ন লামিয়াকে নিয়ে ব্যাগপত্র গুছিয়ে সবকিছু নিয়ে নিচে নেমে আসে। অ্যাসিস্ট্যান্ট তাদের সবগুলো ব্যাগ গাড়ির মধ্যে তুলে নেয়। তারা সবাই অনেক আনন্দ করে গাড়িতে উঠে পড়ে। অনেকক্ষণ পর তারা গন্তব্যে পৌঁছে যায়। সে কোম্পানিতে ঢুকতে নয়ন প্রথমে চোখে পড়ল। আচ্ছা আম্মু, এই কোম্পানির নাম
এনআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রি কেন? কারণ হচ্ছে বাবা, তোমার নাম শুরু হয় এন দিয়ে আর আমার নাম শুরু হয় আর দিয়ে, সেই জন্য এই কোম্পানির নাম এনআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নয়ন, দেখেছো কোম্পানিটা কত বড়? আমার বিশ্বাসই হচ্ছে না যে তুমি এই কোম্পানির মালিক হতে চলেছো। আমার তো এখন ভয় হচ্ছে, আমি কি এই আমানত রাখতে পারবো? আমার আম্মুর সব কিছুকে আমি হেফাজত করতে পারবো? এত বড় দায়িত্ব অর্পণ করলো আমাকে। তুমি শুধু শুধু এগুলো ভাবো কেন? সময় আসে, এখনো অনেক কিছু জানার আছে, বোঝার আছে। আর তুমি চিন্তা করতেছো কেন? আমি তো তোমার পাশে আছি। নয়নের চোখে মুখে এক অদ্ভুত মিশ্র অনুভূতি, ভয়, দায়িত্ব আর একটু গর্বও যেন একসাথে খেলা করছিল। এতবার একটা কোম্পানির সামনে দাঁড়িয়ে সে নিজেকে হঠাৎ করে অনেক ছোট মনে করছিল, কিন্তু পাশে লামিয়ার কথাগুলো তার মনে সাহস জোগাচ্ছিল। রাবেয়া ধীরে ধীরে নয়নের কাঁধে হাত রাখলো, মায়া ভরা কণ্ঠে বলল, বাবা, দায়িত্ব বড় ঠিকই, কিন্তু তোর উপর আমার পূর্ণ বিশ্বাস আছে, তুই পারবি। কথাগুলো শুনে নয়নের বুকটা যেন একটু হালকা হয়ে গেল। সে গভীর একটা শ্বাস নিয়ে চারপাশে তাকালো। বড় বড় বিল্ডিং, কর্মচারীদের ব্যস্ততা, সবকিছু যেন তাকে নতুন এক জীবনের ডাক দিচ্ছিল। এরপর তারা সবাই অফিসের ভেতরে ঢুকলো। রিসেপশনে ঢুকতে সবাই সম্মানের সাথে দাঁড়িয়ে গেল, কারণ তারা জানতো আজকের দিনটা বিশেষ। নতুন মালিক প্রথমবারের মতো আসছে। নয়ন একটু অপ্রস্তুত হয়ে গেল, কিন্তু লামিয়া তার হাতটা শক্ত করে ধরে রাখলো, যেন বোঝাতে চাইলো, আমি আছি, ভয় পেও না। সেই মুহূর্তে নয়ন মনে মনে সিদ্ধান্ত নিল সে শুধু এই কোম্পানির মালিকই হবে না, বরং একজন ভালো মানুষ হিসাবেও সবার পাশে দাঁড়াবে। এখান থেকেই শুরু হতে যাচ্ছে তার জীবনের এক নতুন অধ্যায়। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি তো তোমাকে ছেড়ে চলে যাচ্ছি না, আমি তোমার পাশে আছি, তোমাকে আমি সবকিছু বুঝিয়ে দেব। আমিও তখন থেকে সেটাই বলতেছিলাম, কিন্তু অনেক ভয় হচ্ছে। এই অল্প বয়সে এত বড় কোম্পানির মালিক হতে ওর একটু ভয় করাটা স্বাভাবিক। ভয়ের কিছু নেই বাবা, তুমি শুধু সৎভাবে পরিশ্রম করে যাও, দেখবে সবকিছু তোমার জন্য সহজ হয়ে যাবে। আমি সব সময় তোমার কথা মতো চলার চেষ্টা করব আম্মু, কিন্তু এত বড় দায়িত্ব আমাকে না দিলেও পারতে। যেহেতু আমাকে এই দায়িত্বটা দেওয়ার সিদ্ধান্ত তুমি নিয়ে নিছো, তাই আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব এই কোম্পানিকে আরও উপরে নিয়ে যাওয়ার। আমি এটাই চাই বাবা, যে তুমি অনেক বেশি উন্নতি করো, কিন্তু সবাইকে সঙ্গে নিয়ে চলতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেবে না যেটার জন্য এই কোম্পানির বা তোমার ক্ষতি হতে পারে। রাবেয়ার কথাগুলো নয়নের হৃদয়ে গভীরভাবে খেতে গেল। মায়ের চোখে ভরসা আর ভালোবাসা দেখে তার ভিতরের ভয়টা ধীরে ধীরে কমে আসতে লাগলো। লামিয়া হালকা হেসে নয়নের দিকে তাকালো, যেন তার সাহস বাড়িয়ে দিতে চাই। দেখো, তুমি একা না, আমরা সবাই তোমার সাথে আছি। নয়ন মাথা নাড়ল, চোখে দৃঢ়তা এনে বলল, আমি চেষ্টা করব শুধু নিজের জন্য না, তোমাদের সবার জন্য। রাবেয়া সন্তুষ্ট হয়ে হালকা হাসলেন, তারপর বললেন, চলো আজ তোমাকে পুরো অফিসটা ঘুরিয়ে দেখাই, কোথায় কি হয়, কিভাবে কাজ চলে, সব জানতে হবে তোমাকে। তারা ধীরে ধীরে অফিসের ভেতর দিয়ে হাঁটতে লাগলো। প্রতিটা বিভাগে কর্মচারীরা সম্মান দিয়ে তাদের স্বাগত জানাচ্ছিল। নয়ন সবকিছু মন দিয়ে দেখছিল, শিখছিল। কোথাও হিসাব বিভাগ, কোথাও মিটিং রুম, আবার কোথাও বড় বড় সিদ্ধান্ত নেওয়ার জায়গা। হঠাৎ তারা একটি বড় কনফারেন্স রুমের সামনে এসে থামলো। রাবের দরজাটা খুলে বললেন, এখানেই বড় বড় সিদ্ধান্ত নেওয়া হয়, একদিন তুমি এখানেই বসে সভার নেতৃত্ব দেবে। কথাটা শুনে নয়নের বুক ধক করে উঠল, কিন্তু এবার তার চোখে ভয়ের চেয়ে আত্মবিশ্বাসটাই বেশি ছিল। নতুন এক দায়িত্ব, নতুন এক স্বপ্ন। নয়নের জীবনে শুরু হয়ে গেল এক ভিন্ন পথের যাত্রা। রাবেয়া তাদের পুরো অফিসটা ঘুরিয়ে দেখার পরে একটা রুমে গিয়ে সবাই মিলে বসলো। লামিয়ার আব্বু বলল, নয়ন, এটা কিন্তু তোমার জন্য অনেক বড় দায়িত্ব। তোমার কিন্তু সৎভাবে এই দায়িত্বটা পালন করতে হবে। তোমার সামনে কিন্তু এখন অনেক বড় দায়িত্ব, কর্তব্য, সেটা তোমার যথাযথভাবে পালন করতে হবে। চাচ্চু, আমি সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব, কিন্তু আমার পাশে তোমাদের সবাইকেই আমি চাই। তোমরা আমার পাশে থাকলে আমার সাহস, দৃঢ়তা বৃদ্ধি পাবে। অবশ্যই, কেন নয়, আমরা সব সময় তোমার পাশে আছি। আমি আছি, তোমার আব্বু আছে, তোমার আম্মু আছে, লামিয়া আছে, আর এই কোম্পানিতেও অনেক মানুষ আছে যারা তোমাকে সাপোর্ট দিবে। তারা এভাবে কথা বলতেছিল, হঠাৎ রুমের মধ্যে সে কোম্পানি ম্যানেজার চলে আসলো। ম্যানেজার এসে রাবেয়াকে বলতে লাগলো, আপনি কি সিদ্ধান্ত মন থেকে নিচ্ছেন? এরকম সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার কিন্তু ভাবা উচিত। ম্যানেজার কথা শুনে রাবেয়া বেগম দাঁড়িয়ে পড়ল। ম্যানেজার অনেক রাগান্বিতভাবে কথা বলতে লাগলো। ম্যানেজারের চোখে মুখে ফুটে উঠেছে
এর আগের স্পষ্টতা। রাবিয়া বলতে শুরু করলো। আপনি এত বড় সাহস কোথা থেকে পান? এই কোম্পানি আমার, আমি নিজে কষ্ট করে এই কোম্পানি দাঁড় করিয়েছি। আমি এটা কার হাতে তুলে দেব সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করবে। আপনি বলার কে? ম্যাডাম, আপনি যেরকম ভাবতেছেন আমি সেভাবে কোনো কথা বলিনি। আমি বলতে চাচ্ছি আপনি এই ছেলেটাকে যে এত বড় দায়িত্ব দিচ্ছেন, সে কি কোম্পানি দেখাশোনা করতে পারবে? আমার তো মনে হয় না। আমার মনে হচ্ছে আপনি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন। দেখুন, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিলে ভালো হতো। আমাদের কোম্পানিতে অনেক যোগ্য লোক আছে যারা এই কোম্পানি আরও ওপরে নিয়ে যেতে পারবে। আপনি তাদেরকে রেখে এই ছেলেটাকে কেন দায়িত্ব দিচ্ছেন? আপনার সাহস তো কম না? আপনি এই ছেলে বলতেছেন? মানে ওকে, ওনাকে আপনি চেনেন? উনি হচ্ছে আমার ছেলে। আপনি এত সাহস কোথা থেকে পেলেন আমার ছেলেকে এসব কথা বলতেছেন? আর আপনারা কি কোম্পানিতে সবাই একজোট হয়েছেন নাকি? আপনারা কি চাচ্ছেন স্পষ্ট করে বলুন। আমি কাকে দায়িত্ব দেব সেটা নির্ভর করবে আমার উপর। আপনাদের কোনো পরামর্শ আমি নিতে চাইনি। ম্যাডাম, আপনি যেটা করতে চাচ্ছেন এটা কিন্তু ভালো হবে না। এটা কিন্তু অনেক খারাপ একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। তাই আপনি একটু ভাবুন। আপনার ছেলে ঠিক আছে বুঝতে পারলাম, কিন্তু এত বড় কোম্পানি উনি কিভাবে হ্যান্ডেল করবে? উনি তো এই কোম্পানির জন্য যোগ্য না। আপনাকে কি আমি কথা বলতে বলেছি? আর কে যোগ্য কে অযোগ্য সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ওকে ট্রায়াল দিচ্ছি। আমি ওর সঙ্গে ছায়ার মতো 1 বছরের মতো থাকবো। যখন ও সব কিছু শিখে যাবে, বুঝে যাবে, তখনই আমি অফিসে আসা বন্ধ করে দেব। আর আপনার কাছ থেকে আমার শিখতে হবে না। আপনি এখন এখান থেকে যান। আপনার কাজ আপনি মন দিয়ে করুন। ম্যানেজার কিছুটা থমকে গেল, কিন্তু তার চোখে এখনও সন্দেহের ছাপ স্পষ্ট। সে আর কিছু না বলে ধীরে ধীরে মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ম্যানেজার বের হতে নয়ন কিছুটা চুপচাপ হয়ে গেল। এতক্ষণ যে সাহসটা জেগে উঠেছিল তা আবার একটু নড়বড়ে হয়ে ম্যানেজারের কথায়। আম্মু, উনি যা বলল যদি সত্যি হয়, যদি আমি না পারি? নয়নের কণ্ঠে আবার সেই আগের দ্বিধা ফিরে এলো, কিন্তু এবার লামিয়া এক পা এগিয়ে এসে দৃঢ়ভাবে বলল। তুমি আবার শুরু করেছো? একজন মানুষের কথায় তুমি নিজের উপর সন্দেহ করতে শুরু করে দিবে? তুমি কি এতটাই দুর্বল? তোমাকে এখন সাহস রাখতে হবে। এভাবে ভেঙে পড়লে হবে না। আমি তো বললাম আমি তোমার পাশে আছি। তাছাড়া আম্মু তো আছে। আম্মু তোমাকে সব কিছু শিখিয়ে দিবে, বুঝিয়ে দেবে, তারপর এই স্থান ত্যাগ করবে। সে তুমি এত ভয় পাচ্ছ কেন? মনে সাহস রাখো। নয়ন একটু চুপ করে রইল, যেন নিজের ভেতরে উত্তর খুঁজছে। সে একটু ঘাবড়ে গেছে, কিন্তু আত্মবিশ্বাস এখনো হারায়নি। সে সবই বুঝতে পারতেছে তার কি করা উচিত। শোনো নয়ন, জীবনে অনেক মানুষ আসবে যারা তোমাকে ছোট করে দেখবে, তোমার অযোগ্য নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু তুমি যদি তাদের কথায় ভেঙে পড়ো, তাহলে তুমি কখনোই সামনে এগোতে পারবে না। তাই আমার কথা শোনো। সামনের দিকে হতে হলে কোনো দিকে তাকানো যাবে না, কারো কথা শোনা যাবে না। তুমি শুধু মন দিয়ে কাজ করে যাও, সফলতা তোমার কাছে এসে ধরা দেবে। রাবেয়া ধীরে ধীরে নয়নের সামনে এসে দাঁড়ালো, সান্ত্বনা দিতে লাগলো। নয়নও তাকে বুকে জড়িয়ে ধরে তার আত্মবিশ্বাসটা আরো বাড়িয়ে নিচ্ছিল। সে বুঝতে পারছিল সে একা নয়, সবাই তার পাশে আছে। আমি তোমার মা, আমি তোমাকে সবচেয়ে ভালো চিনি। তুমি পারবে বলেই আমি এই দায়িত্ব তোমাকে দিয়েছি। আর ভুল করলে আমি আছি ঠিক করে দেওয়ার জন্য। তুমি এত চিন্তা করতেছো কেন? তুমি এখন দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত হও। তোমাকে সবকিছু বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কথাগুলো যেন নয়নের মনে আগুনের মতো জ্বলে উঠল। ভয়ের আগুন নয়, বরং সাহসের আগুন। নয়নের এখন একটা ইচ্ছা, সফলতার চূড়ান্ত পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত সে থামবে না। সবাইকে প্রমাণ করে দিবে শেষ যে সবাই তার প্রতি যে আত্মবিশ্বাস রেখেছে। ঠিক আছে আম্মু, আমি কাউকে ভুল প্রমাণ করার জন্য না, নিজেকে প্রমাণ করার জন্য কাজ করব। আমি চেষ্টা করব এই কোম্পানিকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। এই থেকে আপনাকে আমি কথা দিলাম, আমি কঠোর পরিশ্রম করব। আপনার দেওয়া দায়িত্বটা আমি যথাযথভাবে পালন করব। লামিয়া মুচকি হেসে বলল। এই তো আমার নয়ন। নয়নের মুখে এরকম কথাই শুনতে চাচ্ছিল লামিয়া। লামিয়া বুঝতে পারল নয়ন প্রস্তুত আছে এই দায়িত্ব নেওয়ার জন্য। তাই সবাই মিলে তাকে আরো আত্মবিশ্বাস, সাহস দিচ্ছিল, যাতে সে কখনো নিজেকে একা মনে না করে। রুমের ভারী পরিবেশটা ধীরে ধীরে হালকা হয়ে গেল। এই ছোট্ট ঘটনার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে বড় একটা ঝড়ের ইঙ্গিত। হয়তো ভবিষ্যতে নয়নের জীবনও আরো বড় চ্যালেঞ্জ নিয়ে আসবে, কিন্তু নয়ন যদি সে ঝড় মোকাবেলা করতে শিখে যায়, তাহলে আর তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। কিন্তু তার সামনে এখন কঠিন পরীক্ষা। তার শিখতে হবে, বুঝতে হবে, সবকিছু বোঝার পর এসে কম্পিটিশনে নামতে পারবে।
এদিকে ম্যানেজার অন্য আরেকটি রুমে সবাইকে নিয়ে মিটিং করতেছে, সেখানে সবাই এই ডিসিশনের বিপক্ষে। আচ্ছা রাজ সাহেব, আপনি কি ম্যাডামের এই সিদ্ধান্তে একমত আছেন বলুন। কিভাবে আমি একমত হয়ে বলুন তো? এরকম ছোট্ট একটা ছেলেকে এত বড় কোম্পানির দায়িত্ব দিচ্ছে। এত কষ্টে আমরা এই কোম্পানিতে দাঁড় করিয়েছি, ভেবেছিলাম ম্যাডামের তো এই পৃথিবীতে কেউ নেই, আমরাই হয়তো সবকিছু পাবো। সেই জন্য পরিশ্রম বেশি করেছি, ম্যাডামের কাছাকাছি থাকার চেষ্টা করেছি, তার বিশ্বাস লুকিয়েছি। সে তো আমাদের অনেক পছন্দ করতো, কিন্তু হঠাৎ তার ছেলে কোথা থেকে আসলো আর এত বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো সে। আমিও তো ম্যাডামকে সেটাই বোঝানোর চেষ্টা করতেছিলাম, কিন্তু ম্যাডাম তো আমাকে অপমান করে সেখান থেকে বের করে দিলেন। কিন্তু আমরা এটার শেষ দেখে ছাড়বো। ম্যানেজারের চোখে এবার আর শুধু সন্দেহ নেই, সেখানে স্পষ্ট লোভ আর ক্ষমতার লালসা ফুটে উঠেছে। রাজসহ বাকিরাও একে অপরের দিকে তাকাচ্ছিল, যেন সবাই একই চিন্তায় ডুবে আছে। আমরা যদি এখন কিছু না করি তাহলে সব কিছু আমাদের হাত ছাড়া হয়ে যাবে। এতদিন যা কিছু করেছি সবই বৃথা যাবে। কিছু একটা তো ভাবুন, এভাবে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না কিন্তু। তাহলে কি করতে চান আপনি? সরাসরি কিছু করলে তো ম্যাডাম আমাদের উপরেই সন্দেহ করবে, তারপরে তো আরো ঝামেলা বেড়ে যাবে। তখন তো আমাদের চাকরি থাকবে না, তখন কি করবেন বলুন? এরকমভাবে ডিসিশন নেওয়া কিন্তু আমাদের জন্য অনেক রিস্ক হয়ে যাচ্ছে। আপনি কি সবকিছু ভেবে বলছেন? ম্যানেজার একটু চুপ করে রইল, তারপর ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে একটা কুটিল হাসি দিল। সরাসরি কিছু করার দরকার নেই। আমরা এমন পরিস্থিতি তৈরি করব যাতে সবাই নিজেরাই বুঝে যায় নয়ন এই দায়িত্বের যোগ্য না। তখন এমনিতেই ওই ছেলেটাকে এই দায়িত্বে আর ম্যাডাম রাখবে না। তখন আমাদের মধ্য থেকেই কোনো এক যোগ্য ব্যক্তি হয়তোবা এই দায়িত্বটা পেতে পারেন, কিন্তু তাতে আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের মধ্যে যে কোনো একজন দায়িত্বটা পেলেই হলো। কথাটা শুনে সবাই আরো কাছে ঝুঁকে এলো, যেন তার পরের পরিকল্পনাটা শোনার জন্য উদ্গ্রীব। ম্যানেজার আরো কঠিনভাবে প্ল্যান করতে লাগলো। সবাই প্ল্যানগুলো মনোযোগ দিয়ে শুনতেছিল। তখনই সবাই মাথা নাড়িয়ে সম্মতি দিচ্ছিল, কিন্তু রাজের একটু সন্দেহ হচ্ছে। কিভাবে সম্ভব বলুন? এরকম করলে যদি পরিস্থিতি অন্যরকম হয়ে যায় তখন কি করবেন? রাবেয়া ম্যাডাম কিন্তু অনেক মেধাবী, তার সঙ্গে কিন্তু চালাকি করে সহজে পারা যাবে না। তাই যা করবেন ভেবেচিন্তে। খুব সহজ, আমরা ওর কাজের মধ্যে ভুল ধরবো, যেখানে ভুল নেই সেখানেও সমস্যা তৈরি করব। কিছু গুরুত্বপূর্ণ ফাইল লুকিয়ে রাখবো, কিছু ডিল নষ্ট করে দিব, আর সব দোষ গিয়ে পড়বে নয়নের ওপর। তখন দেখবেন ম্যাডাম বুঝতে পারবে যে নয়ন এই কোম্পানির যোগ্য নয়। তখন ম্যাডাম নিজে থেকে নয়নকে সরিয়ে দিবেন। আমার মনে হচ্ছে আমরা যদি এই প্ল্যান করি তাহলে আমাদের জন্য অনেক ভালো কিছু হতে চলেছে। রাজের চোখে এক মুহূর্তের জন্য দ্বিধা দেখা দিল, কিন্তু লোভ সেই দ্বিধাকে দ্রুতই ঢেকে ফেলল। রাজ লোভে পড়ে সত্য মিথ্যা কিছু বুঝতে পারছিল না। তাদের সামনে শুধু এখন টাকা। তারা যেভাবে হোক নয়নকে এই পথ থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু এটা খুব ঝুঁকিপূর্ণ না? আমাদের কিন্তু বউ ছেলে আছে, যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু ভেবেচিন্তে নেওয়া উচিত। পরে যদি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে যায়। বড় কিছু পেতে হলে একটু ঝুঁকি নিতেই হয় রাজ সাহেব। আর মনে রাখবেন, যদি নয়ন ব্যর্থ হয় তাহলে ম্যাডাম বাধ্য হবেন আমাদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দিতে। আপনি কি এটা চান না? নাকি আপনি যদি চান যে ওই ছেলের নিচে কাজ করতে, তাহলে আপনি করতে পারেন। কিন্তু কতদিন? এতদিন পরিশ্রম করে তিলে তিলে কোম্পানিটা আমরা ওপরে নিয়ে এসেছি, আর এখন অন্য কেউ সেটার দায়িত্ব নিয়ে নেবে, এটা আমরা হতে দিব না। আমি চাই আমাদের মধ্যে কোনো একজন এই দায়িত্বটা পাক। রুমের ভেতর ধীরে ধীরে এক অন্ধকার চুক্তিপত্র তৈরি হয়ে গেল। কেউ আর পিছু হটার কথা ভাবলো না। সবার চোখের সামনে তখন একটা বিষয় ভাসতেছিল, সেটা হচ্ছে টাকা। তারা একটা জিনিস বুঝতে পারতেছে, নয়ন টাকা যদি এই কোম্পানি থেকে সরে দাঁড়ায় তাহলে এটা সম্পূর্ণই তাদের হয়ে যাবে। এটার জন্য তারা নয়নকে সরাতে চায়। বাড়ি তখনও নয়ন নতুন স্বপ্ন নিয়ে নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সে জানে না তার প্রতিটা পদক্ষেপ নজরে রাখা হচ্ছে, আর তার পথটা ধীরে ধীরে কাটায় ভরে তোলা হচ্ছে। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কি আদৌ কোনো কাজে আসবে, নাকি সব ষড়যন্ত্র ভেদ করে নয়ন তার গন্তব্যে পৌঁছে যাবে? কিছুক্ষণ পর সবাইকে কনফারেন্স রুমে ডাকা হলো। কোম্পানির উচ্চকক্ষে সবাই সেই কনফারেন্স রুমে এসে উপস্থিত হলো। রাবেয়া বলে উঠল, দেখুন, আপনারা সবাই এখানে উপস্থিত আছেন। আপনাদের সবার মাঝে একটা অ্যানাউন্সমেন্ট করতেছি। এই যে দেখতেছেন নয়ন, এ আমার ছেলে। আজকে থেকে এই কোম্পানির সকল দায়িত্ব ও পালন করবে। আমি আশা করব আপনারা সবাই ওকে হেল্প করবেন। ম্যাডাম, উনি এর আগে কখনো কর্পোরেট লেভেলের জব করেন? উনি কি এই কোম্পানির যোগ্য হয়ে উঠবেন? উনি কি কোম্পানি উপরের দিকে নিয়ে যেতে পারবেন, উন্নতি করতে পারবেন? আমার তো সংশয় আছে এখানে। আমিও ম্যাডামকে ঠিক এই কথাই বলেছিলাম, কিন্তু ম্যাডাম আমার কথা বুঝলো না। তিনি আমার উপর রাগারাগি করলেন, কিন্তু আসল বাস্তবতা এটাই, উনি ভুল করতেছেন। ম্যাডাম, আপনি আরেকটাবার ভেবে দেখুন। ম্যাডাম, আমার সেম একই কথা। আপনি আর একটা বার ভেবে দেখুন। এটা কিন্তু কর্পোরেট লেভেলের খেলা,
এটা সাধারণ কোনো খেলা না, এটা কিন্তু কর্পোরেট লেভেলের খেলা। আপনাদের তো সাহস কম না? আপনারা আমার সিদ্ধান্তকে অমান্যতা করেন। আমার পুরো বিশ্বাস আছে আমার সন্তানের উপর, ও আমার কোম্পানিকে আরো উপরে নিয়ে যাবে, কিন্তু আপনারা তো দেখতেছি ওকে সাপোর্ট করা বাদ দিয়ে আপনারা অন্য কিছু করার চেষ্টা করতেছেন। আমি কিন্তু সেটা ভালোই বুঝতে পারতেছি। আমি শেষবারের মতো বলছি, এই সিদ্ধান্ত চূড়ান্ত। নয়ন এখন থেকে এই কোম্পানির দায়িত্বে থাকবে। যারা এই কোম্পানির সঙ্গে থাকতে চান তারা তাকে সহযোগিতা করবেন। আমি জানি আপনারা অনেকেই আমাকে নিয়ে সন্দেহ করছেন, হয়তো সেটাই স্বাভাবিক, কিন্তু আমি প্রমাণ করে দেব আমি এই দায়িত্বের যোগ্য। কিন্তু আপনারা যদি আমাকে সাপোর্ট না করে আমাকে ভয় দেখান তাহলে কি হবে বলেন? আপনারা আমাকে সাহায্য করেন, ইনশাল্লাহ আমি এই কোম্পানিকে অনেক দূরে নিয়ে যাব। তার কণ্ঠে আত্মবিশ্বাস থাকলেও সে জানে না তার প্রতিটি পদক্ষেপ এখন নজরবন্দি। তার প্রতিটি ভুলকে বড় করে দেখানোর জন্য কেউ না কেউ অপেক্ষা করছে। আর রুমের এক কোণে দাঁড়িয়ে রাজ ধীরে ধীরে মুচকি হাসলো। সেই হাসির ভেতরে লুকিয়েছিল বিপদের পূর্বাভাস। আমার শেষ কথা, এরপর আর আমি আপনাদের সঙ্গে কথা বলবো না। আমি বুঝতে পারতেছি আপনারা সবাই কি জন্য নয়নকে বাধা দিচ্ছেন। আপনাদের এই আশা কি আমি কখনোই সফল হতে দেব না। এখন আপনাদের যদি এতই আপত্তি থাকে তাহলে আপনারা চাকরি ছেড়ে দিয়ে চলে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই। আপনাদের জন্য দরজা খোলা আছে। এখন আপনারা কি করবেন এটা আপনাদের উপর ডিপেন্ড করবে। রাজার ম্যানেজার অনেক ভয় পেয়ে গেল রাবেয়ার কথা শুনে। তারা বুঝতে পারছিল যে তাদের অনেক বড় ভুল হচ্ছে। তারা যদি এখনো এই মতের বিপক্ষে যায় তাহলে হয়তো তাদের চাকরি আর থাকবে না। সেজন্য তারা বলতে লাগলো, ম্যাডাম, আপনি যেটা ভালো মনে হয় সেটা করেন, আমার কোনো আপত্তি নেই, আমাকে ক্ষমা করে দিবেন। আমি খুব ভালো করে জানতাম যে আপনারা তলে তলে কি পরামর্শ করছেন, কিন্তু আপনারা ভুলে গেছেন এই কোম্পানি আমার কষ্টে করা। আপনারা কিভাবে ভাবতে পারলেন যে এই সকল সম্পত্তি আপনারা ভোগ করবেন? আপনাদেরকে ক্লিয়ার করে বলতেছি, আপনি যদি এরকমভাবে লোভ করতে থাকেন কিংবা নয়নের কোনো ক্ষতি করার চেষ্টা করেন বা ভেবে থাকেন তাহলে আপনাদের অবস্থা অনেক খারাপ হবে। ম্যাডাম, আমাদের ভুল হয়ে গেছে, প্লিজ আমাদের ক্ষমা করে দিন। আমরা বুঝতে পারিনি, অনেক লোভে পড়ে গেছিলাম। এই কোম্পানিতে আমরা শুরু থেকে আছি, অনেক পরিশ্রম করেছি, ত্যাগ স্বীকার করেছি। সেই জন্যই আমরা চাচ্ছিলাম যে নয়ন স্যার এই কোম্পানির মালিক হোক, কিন্তু প্লিজ আমাদের চাকরি থেকে বের করবেন না। আমরা আর কখনোই নয়ন স্যারের বিপক্ষে যাব না। আমরা ওনাকে সাপোর্ট করব, ওনার পাশে থাকব, যেমন আপনার পাশে থাকতাম। আমি এটাই আশা করতেছি আপনাদের কাছ থেকে। এখন আপনারা যদি তারপরও নয়নের কোনো ক্ষতি করার চেষ্টা করেন তাহলে আমি আপনাদের ছেড়ে কথা বলবো না। এখনো সময় আছে, আপনারা একটু ভেবে দেখুন। ম্যাডাম, আর ভাবার কিছু নেই, আমরা আপনার সিদ্ধান্তের সঙ্গে একমত হচ্ছি, তারপরও আমাদেরকে চাকরি থেকে বের করবেন না। আমরা অনেক বড় প্রবলেমে পড়ে যাব। তাছাড়া এই কোম্পানিতে আমরা অনেক পরিশ্রম করেছি, অনেক শ্রম দিয়েছি, প্রমোশন পেয়ে পেয়ে আজ এত দূরে এসেছি। এখন যদি চাকরিটা চলে যায় তাহলে সব পরিশ্রম মাটি হয়ে যাবে। প্লিজ আপনি এরকম কিছু করবেন না। রাবেয়া বিষয়টি বুঝতে পেরে তাদের এমপ্লয়িদের সবাইকে সাবধান করে দিল, কিন্তু তারা যে ষড়যন্ত্রের জাল বিছিয়েছিল রাবেয়া সেটাও বুঝে যায়। সেজন্য তারা রাবেয়ার কাছে ক্ষমা চায়। তারা এরকম আর কখনো করবে না এটা কথা দেয়। রাবেয়া তাদেরকে চোখে চোখে রাখার সিদ্ধান্ত নেয়, কারণ এই সময় এরকম সিনিয়র দুইটা এমপ্লয়ি হারাতে চায় না, তাই তাদেরকে আরেকটা সুযোগ দিচ্ছে রাবেয়া। এর মধ্যে রাবেয়া অ্যানাউন্সমেন্ট করলো যে আজকে থেকে এই কোম্পানি দেখাশোনা করবে নয়ন। সবাই হাততালি দিয়ে নয়নকে ফুলের মালা দিয়ে বরণ করে নিল। নয়নের পুরো পরিবার অনেক খুশি, আর নয়নের পাশে লামিয়া বসেছিল। উন্নয়নের এরকম উন্নতি দেখে লামিয়া কান্না করতে লাগলো। সবশেষে তাদের মিটিং শেষ করে তারা খাবারের জন্য ক্যান্টিনে চলে যায়। ক্যান্টিনে গিয়ে হাত ধোয়ার বাহানায় লামিয়া আর নয়ন অন্য পাশে গিয়ে প্রেম করতেছিল। লামিয়া বলতে শুরু করে, তুমি কখনোই ভাববে না যে তুমি একা, কিন্তু আমার একটাই কথা, তুমি এখন কোটি কোটি টাকার মালিক। তুমি যদি এখন চাও আমাকে যখন তখন ছেড়ে দিতে পারবে। তুমি যদি এরকম কিছু করো আমি কিন্তু বেঁচে থাকতে পারবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার পাশে আমি সারা জীবন থাকতে চাই। তোমার যদি টাকা নাও থাকতো তাও আমি তোমার পাশে এইভাবে সারা জীবন থেকে যেতাম। আল্লাহর কাছে আমি দোয়া করি তিনি যেন কখনোই আমাকে অহংকার দেয় না। আমি তোমাকে কখনোই ছেড়ে চলে যাব না, এটা তো আমি কখনো কল্পনাও করিনি। তোমাকে ছাড়া তো আমার শূন্য শূন্য লাগে। আমি তোমার মধ্যেই আমি কে খুঁজে পাই। আমার টাকা পয়সার প্রতি কোনো লোভ নেই, তুমি শুধু আমাকে ভালোবাসা দিয়ে যেও, তাহলেই হবে। অবশ্যই তোমার জন্য আমার ভালোবাসা সব সময়ই থেকে যাবে। অমনি নয়ন লামিয়াকে জড়িয়ে ধরে কিস করতে শুরু করবে। তাদের এরকম কথা অন্য পাশ থেকে তাদের পরিবার শুনতেছিল আর হাসাহাসি করতেছিল।
সবার মনে অনেক আনন্দ ছিল, পুরো পরিবার যেন খুশির নৌকায় ভাসতেছিল। সব ষড়যন্ত্রকে পিছনে ফেলে অবশেষে নয়ন সে কোম্পানির হাল ধরল। প্রত্যেকটি ভালোবাসার পূর্ণতায় একটা অন্যরকম আনন্দময় দৃশ্য। এভাবে পৃথিবীর সব ভালোবাসা পূর্ণতা পাক।